দেখেছো, খেলাটা তোমার মাথায় ঢুকে গেছে। কত সহজ একটা গেম। দেরি না করলে বেচারির আঙ্গুল থেতলে যেত না। নেহার দৈনিক রুটিনের হিসেব দাও। মানে কখন কোথায় যাই, কোন রাস্তায়, কার সাথে দেখা করে, সব বলো। শাওন মনোযোগ দিয়ে শুনে হালকা মাথা নেড়ে বলল। খারাপ না। শাওন এবার সামনে ঝুঁকে এসে বলে। এবার বলো, নেহার এমন কোনো গোপন তথ্য আছে যা মিডিয়ায় গেলে তার ইমেজ নষ্ট হবে? অর্কের মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু এরকম কোনো কিছুই নেই নেহার সাথে। অর্ক ক্লিয়ার করে, শাওন সেটা বুঝতেও পারে। প্রশ্ন উত্তরের প্রতিটা মুহূর্তে অর্কের মন ভেঙে যাচ্ছে। অদিতি চোখ দিয়ে যন্ত্রণায় পানি গড়িয়ে পড়ছে। তার থ্যাতলানো আঙুল শাওনের কাছে। শাওন গ্লাসে হুইস্কি ঢেলে চুমুক দিল, তারপর বলে। দেখো, আমি তো বলছিলাম জোর করব না, তুমি নিজেই সব বলবে। অর্ক মাথা নিচু করে আছে, বুকের ভেতরে শুধু অপরাধবোধ জমে আছে নেহার জন্য। শাওন চূড়ান্ত প্রশ্ন করে। নেহার পরিবর্তে বড় প্ল্যান কি? সে কোথায় যাবে, কার সাথে দেখা করবে? পারফেক্ট, গেম শেষ। শাওন ফাইজারকে ইশারা করলেও অদিতিকে বাইরে নিয়ে যেতে। অর্ক শুধু তাকিয়ে রইল, কিছু বলতে পারে না। দরজা বন্ধ হয়ে গেল। শাওন অর্কের দিকে তাকিয়ে বলল। তুমি ভালো খেলেছ, এখন তুমি শুধু অপেক্ষা করো, সময় এলে তোমাকে আমরা ছেড়ে দেব। অর্ক জানে না সে নেহাকে কিভাবে মুখ দেখাবে, কিন্তু অদিতিকে বাঁচানোর জন্য এর বাইরে কিছু করার ছিল না ওর। ঘর ছেড়ে শাওন বাইরে এলো। ফাইজারকে ধীরে বলে উঠল। সব রেকর্ড করেছো তো? জি বস। এখন খেলা শুরু হবে আসলেই। পরের দিন বিকেলে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। নেহা অফিস রুমের বড় কাচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে দৃশ্যগুলো ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, অর্ক কোথায়। কারণ অর্ককে সে 1.5 দিন ধরে পাচ্ছে না। সে আবার ফোনের স্ক্রিনে তাকায়, কল ফেল্ড লেখা ভেসে উঠছে বারবার। সারাদিনে এ নিয়ে অন্তত 15 বার কল করেছে। প্রথমে ভেবেছিল হয়তো মিটিংয়ে আছে বা ফোন সাইলেন্টে রেখেছে, কিন্তু রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, এখন প্রায় সন্ধ্যা, তবুও অর্কের ফোন বন্ধ। অর্ক তার ব্যক্তিগত সহকারী হিসেবে শুধু কাজই করে না, বরং নেহার রুটিনে একটা নির্ভরতার জায়গা দখল করে নিয়েছে। এই ছেলেটা কোনো দিন কাজ ফেলে রাখে না। হঠাৎ সে দেখা করছে না কেন? নেহা নিজেকে মনে করায় প্রতিদিন সকালে নেহার শিডিউল তৈরি করে দেয়, মিটিংয়ের আগে ডকুমেন্টগুলো সাজিয়ে দেয়, এমনকি নেহা কখন কফি খাবে সেটাও সে খেয়াল রাখে। আজ সকাল থেকেই যেন অফিসটা ফাঁকা ফাঁকা লাগছে। টেবিলের কোণে অর্কের রাখা পানির বোতল নেই, তার কম্পিউটার বন্ধ পড়ে আছে। নেহা দুপুরের মিটিংয়ে গিয়ে বসলো, অনেক গুরুত্বপূর্ণ ফাইল গোছানো হয়নি। অর্ক থাকলে এমন হতো না। নেহার মাথায় প্রথমে আসলো শরীর খারাপ হয়েছে নাকি অর্কের। সে দ্রুত রুবিনাকে ডাকলো, নেহার আরেকটা অ্যাসিস্ট্যান্ট। রুবিনা, অর্ক কেন আসছে না অফিসে? কি বলেছিল তোমাকে? না ম্যাম, গতকালও তো একদম ঠিকঠাক ছিল। সন্ধ্যায় আপনাকে কিছু ফাইল দিতে গিয়েছিলাম বলে মনে আছে। তারপর সে কার সাথে জানি দেখা করবে ফোনে বলছিল। আমি আসছি, ব্যাস এইটুকু জানি। নেহার ভ্রু কুঁচকে যায়। গতকাল সন্ধ্যায় সে নিজেও অর্কের সাথে কথা বলেছিল, একদম স্বাভাবিক লাগছিল। বিকেল গড়ালে অস্থিরতা বাড়ে। নেহা আবার কল করলো, ফোন এখনও বন্ধ অর্কের। সে অর্কের বাড়ির ঠিকানা মনে করার চেষ্টা করে। কয়েক মাস আগে একবার সেখানে অফিসের কিছু কাগজ পৌঁছে দিতে গিয়েছিল এক সহকর্মী, কিন্তু ঠিকানা স্পষ্ট মনে পড়ছে না। তার মনে হতে লাগলো হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, রাস্তায় কিছু হয়েছে, বা সে চিন্তাটা শেষ করতে চাইল না। নেহা জারি অর্ক শুধু পেশাদার দিক থেকেই নয়, ব্যক্তিগত জীবনেও অনেকটা তার আস্থাভাজন। নিজের রাজনৈতিক এবং ব্যক্তিগত কিছু গোপন বিষয়ও সে একমাত্র অর্ককেই জানায়। এমন মানুষ হঠাৎ করে কোনো খবর না দিয়ে উধাও হয়ে যাবে, এটা বিশ্বাস করাই কঠিন। তার মানে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা ভয় জাগে, কারো দ্বারা অপহরণ হয়েছে কি। সাম্প্রতিক সময়ে নেহার রাজনৈতিক শত্রুদের সংখ্যা বেড়েছে, বিভিন্ন হুমকিও পেয়েছে সে। হয়তো অর্ককে লক্ষ্য বানানো হয়েছে নেহার বিরুদ্ধে তথ্য বের করার জন্য। তবে কি আজহারকে ছেড়ে অর্ককে টার্গেট করেছে ওরা? মনটা দ্বিধায় পড়ে গেল ওর। এখনই কি পুলিশের সাথে যোগাযোগ করবে, নাকি কিছু সময় অপেক্ষা করবে? অর্ক যদি সত্যি বিপদে থাকে তাহলে সময় নষ্ট করা ঠিক হবে না, কিন্তু যদি সে কোথাও ব্যক্তিগত কোনো কাজে গিয়ে ফোন বন্ধ করে রাখে তাহলে অকারণে হইচই হবে। আর যদি অর্কের কিছু হয় তবে প্রভাব পড়বে আবিরের ওপরে। নেহা চেয়ারে হেলান দিয়ে গভীর শ্বাস নিল।
অফিসের দেয়ালে ঝোলানো বড় ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে সময় থেমে গেছে। তার মনে পড়ল কয়েকদিন আগে অর্ক হালকা অস্বাভাবিক আচরণ করছিল, কাজ করছিল ঠিকই, কিন্তু মাঝে মাঝে চিন্তায় ডুবে যেত। নেহা তখন ভেবেছিল হয়তো ব্যক্তিগত কোনো সমস্যা। সে কি অদিতি নামের কোনো মেয়ের সাথে বলেছিল? নেহা মনে করতে পারল না, কিন্তু অর্কের মুখে হালকা হাসি এসেছিল সেই দিন। এখন সেই স্মৃতি যেন সন্দেহের রং নিচ্ছে। কোথাও কি অদিতির সাথে আছে, নাকি সেই অদিতির কারণে কোনো বিপদে পড়েছে? ঘরের ভিতর হালকা অন্ধকার নেমে আসে। রুবিনা এসে লাইট জ্বালালো। নেহা সিদ্ধান্ত নিল যদি সে অর্কের কোনো খবর না পায় তাহলে নিজেই খুঁজে বের হবে। তবে তার আগে আবিরের সাথে ওর দেখা করা লাগবে। নেহা রুবিনাকে বলল, অর্কের সব কন্ট্যাক্ট লিস্ট বের করো, তার ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের কারো নম্বর থাকলে দাও। রুবিনা মাথা নেড়ে বেরিয়ে গেল। একদিকে নেহা বিরক্ত কিভাবে অর্ক তার অফিসে না এসে থাকতে পারে, অন্যদিকে উদ্বেগ তাকে চেপে ধরছে। কোথাও এমন বিপদে পড়েনি তো যেখানে তাকে সাহায্য চাইতেও পারছে না। তার মনে হলো আজ সারাদিনে সে কোনো কাজে মন দিতে পারছে না। ফাইল জমে আছে, মিটিংয়ের নোটস অর্ধেক, কিন্তু মনোযোগ নেই। রুবিনা ফিরে এসে বলল, ম্যাম, অর্কের পরিবারের কারো নম্বর পাচ্ছি না, শুধু একজনের নাম পেলাম, অদিতি। সে সম্ভবত অর্কের ঘনিষ্ঠ। নেহা নামটা শুনে চুপ হয়ে গেল। মনে পড়ল কয়েক সপ্তাহ আগে অর্ক অফিসে অদিতির কথা বলেছিল, কিন্তু খুব সংক্ষেপে। সে মোবাইল হাতে নিল। এই নাম্বারে কল দাও। রুবিনা নাম্বার ডায়াল করল। স্পিকার অন করে ফোন কয়েকবার বাজার পর কেটে গেল। নেহা তখন বুঝল বিষয়টা আর সাধারণ নেই। নেহা বুঝে গেছে আবিরের সাথেও কিছু ঘুরতে চলেছে। হৃদি হঠাৎ আবিরের সাথে সব কন্ট্যাক্ট অফ করেছে। যদিও আবিরের এক প্রকার ভালো হয়েছে, তবুও মেয়েটা কেন হঠাৎ এমন করলো সেটা আবিরের জানতেই হবে। তাই সে আজ কৌতূহল নিয়ে হৃদির ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নিল। ডিপার্টমেন্ট হেড জুয়েল স্যার বলে, আসলে স্যার একটু রিদি ম্যামকে দরকার ছিল। সে কি এসেছে? সরি স্যার, কি জানবো? না মানে স্যার আসলে আবির যেন আকাশ সমান ভোল্টের শখ খায়। অবাক হয়ে গেছে। হৃদি অস্ট্রেলিয়া চলে গেছে স্কলারশিপ নিয়ে, এটা কিভাবে সম্ভব? তবে সেটা যেতেই পারে। হৃদির বাইরে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা আবির জানতো, কিন্তু এইভাবে তাকে কিছু না জানিয়ে কিভাবে চলে গেল? ভাবতে ভাবতে আবির ভার্সিটি থেকে বের হয়। আবির বের হতেই ফুটপাতে উঠবে, তখনই দুজনের সাথে ধাক্কা খায়। আবির তাদেরকে সরি বলে চলে আসে। লোক দুটো আবিরের দিকে তাকিয়ে থাকে। কিছু দূর আবির আসতেই বুঝতে পারে লোক দুটো আবিরকে ফলো করছে। আবির বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পেঁচিয়ে ওদের থেকে আড়াল হয়ে বাড়িতে আসে। নেহার লোক বলে মনে হয়নি দুজনকে, কারণ নেহার লোক কখনো সবসময় ফলো করবে না। বাসায় এসে আবির তার মাকে হৃদির কথা বলতেই তার মা যেন আকাশ থেকে পড়ল। আবিরের মা সাথে সাথে হৃদির বাসায় যোগাযোগ করে, কিন্তু শেষে যা জানা গেল সে হুট করে চলে যেতে হয়েছে ওদের। আবিরের মা একটু রেগে গিয়েছিল, কারণ হৃদিকে আবিরের জন্য ঠিক করেছিল। আবিরের মা বলে, মেয়েটা এভাবে গেল কেন? যাবি তো যা, আমাদের পরিবারের সাথে তাদের মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল, তখন সেটা শেষ করে যেত। এখন এভাবে কেন গেল? আচ্ছা বাদ দাও। না, বাদ কি দেব? আমাকে আরও বলেছে রিধি নাকি বিয়ে নিয়ে আর ভাবছে না। কেমনটা লাগে বল? হুম। আবির খানিকটা স্বস্তি পেল এসব শুনে। তবে আবিরের মা খুব চেঁচামেচি করেছে। আবির তার মাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কাজ হলো না। কিভাবে শান্ত করাবে সেটাও বুঝতে পারছে না, কারণ আবিরের মা ধরেই নিয়েছিল হৃদির সাথে আবিরের বিয়ে হবেই। এমন সময় আবিরের বাসার কলিং বেল বেজে উঠল। আবির তার মাকে রেখে দরজা খুলতে আসে। দরজা খুলতেই আবির যেন আকাশ থেকে পড়ে। নেহা দাঁড়িয়ে আছে। আবির নেহাকে দেখে চমকায়। হাসি মুখে আবিরের দিকে তাকিয়ে বলে, কি খবর টিচার? তুমি এখানে? সব ঠিকঠাক? হ্যাঁ, কিন্তু তুমি? হ্যাঁ, আসলাম। অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, টেনশন হচ্ছিল। তাছাড়া আমার অ্যাসিস্ট্যান্টকে খুঁজে পাচ্ছি না। তোমার খবরও দিত সে, তাই নিজেই চলে আসলাম। আর তাছাড়া তোমাকে একটা ঝামেলা থেকে মুক্ত করেছি, একটা পুরস্কার তো পেতেই পারি, তাই তোমার পরিবারের সাথে পরিচিত হতে এলাম। তবে আজ নয়, অন্য দিন বাড়ির ভেতরে ঢুকবো। এখন যেতে হবে। নেহা আর কিছু না বলে আবার ফিরে চলে যায়। আবির বোকার মতো তাকিয়ে থাকে। একটা সন্দেহ মাথার ভিতরে ঘুরছে, আর তা হলো হৃদির চলে যাওয়ার বিষয়ে নেহার হাত আছে কিনা, আর তার উপর নেহার অ্যাসিস্ট্যান্ট কেন গায়েব। আর নেহার লোক যদি তার পিছু না নেয়, তবে আবিরকে কারা পিছু নিয়েছিল। আজ দুদিন হলো অর্কের কোনো খবর নেই। নেহা সবখানে খোঁজ চালিয়েছে, কিন্তু অর্কের কোনো দেখা মেলেনি। নেহা এবার পুরোপুরি শিওর হয়ে গেছে যে অর্ক এমনি এমনি হারায়নি, তাকে কিডন্যাপ করা হয়েছে।
আর এটাও বুঝে গিয়েছে অর্কের সাথে অদিতি নামের মেয়েটাও আছে। গোপনে পুলিশদের জানালেও কোনো হদিশ মিলাতে পারেনি নেহা। এখন সে অপেক্ষা করছে কোনো বড় কিছু ঘটার, যা তার জন্য সুখকর হতে যাচ্ছে না। নেহা তা আন্দাজ করতে পারছে। সে বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘ এক শ্বাস নিল। ওদিকে রাত বড্ড গভীর হয়েছে। ঘরের মধ্যে কেবল একটা আলো দেখা যাচ্ছে, আর সেটা সানোয়ার মির্জার ডেস্কটপ মনিটরের স্ক্রিনের আলো। মনিটরের অন্য প্রান্তে কালো ব্যাকগ্রাউন্ডে বসে আছে এক মুখোশধারী মানুষ। চোখ ঢেকে রাখা গাঢ় কালো সানগ্লাসে প্রতিফলিত হচ্ছে স্ক্রিনের লাইনগুলো। তার নাম মরফিয়াস। সানোয়ার মনিটরের সামনে ঝুঁকে আছে, ঠোঁটে এক সিগারেট, কিন্তু সেটা কয়েক মুহূর্ত ধরে না টানা অবস্থায় আছে, আর সেটা থেকে শুধু ধোঁয়া উঠছে। মরফিয়াস তার কণ্ঠে গাম্ভীর্য এনে বলে, নিহার কার সাথে সম্পর্ক আছে সেটা বের করেছ? মরফিয়াসের কড়া প্রশ্নে সানোয়ার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল। সানোয়ার এবার তার সিগারেটে টান দিলেন। স্ক্রিনে মুখোশের ভেতর থেকে মরফিয়াসের ঠোঁট নড়ল। খুবই সহজ, তাকে তুলে আনো, তার সব কিছু খুঁজে বের করো। তার মুখ দিয়েই আমরা নিহা আর আবিরের একটা ক্যান্ডেল বানাবো। নিহার সব কিছু পর্যবেক্ষণ করে জেনেছি কীভাবে ভিডিওটা মেক করলে ভাইরাল হবে। মরফিয়াস কিছুক্ষণ চুপ রইল। স্ক্রিনে শুধু ধোয়া ভাসছে, যেন ওদিক থেকেও সিগারেট টানা হচ্ছে। সানোয়ার জানে না ব্যক্তিটাকে, তবে সানোয়ারের হয়ে কাজ করছে সেটাই বড় কথা। মরফিয়াস বলে, কি সেটা? সানোয়ারের সামনে রাখা গ্লাস থেকে এক চুমুক কফি খেলো, তারপর মনিটরের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, দারুণ ভিডিওটা হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আমরা সেটা নিহার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে ব্যবহার করব। শুধু রাজনৈতিক নয়, তার ব্যক্তিগত জীবনও শেষ হয়ে যাবে। সে না পড়বে মুখ দেখাতে, না পারবে স্বাভাবিক থাকতে। হিহা হা হা। সানোয়ারের বিদঘুটে হাসি যেন মরফিয়াসের কানে এসে লাগে। কিছু সময়ের ভেতরেই মনিটরের ভেতর থেকে মরফিয়াসের কণ্ঠ এলো, এটা করলেই তো ভালো, কিন্তু সম্ভব হবে কিনা জানি না, কারণ বেকআপ প্ল্যান একটাই রাখা হবে। তবে আমি এআই ব্যবহার সহজ করে রিয়েলিস্টিক করে দিতে পারবো। সানোয়ার আবার কফির মগে চুমুক দিল। সে জানে তার হাতে এখন অর্ক চলে এসেছে, যার দুর্বলতা অদিতি। সানোয়ার ঠোঁটে কটুভাব ফুটে উঠল। সানোয়ারের কথা থামিয়ে আবার হাসল। মরফিয়াস স্থির হয়ে বসে আছে। সানোয়ার যেন তার থেকেও ভয়ঙ্কর। সানোয়ার একগাল হেসে আবার বলল। মরফিয়াস এবার হাত উঁচু করে স্ক্রিনের পাশে একটা ডিজিটাল ম্যাপ দেখালো। সানোয়ার সেদিকে তাকিয়ে আছে। মরফিয়াস বলে, তাহলে প্ল্যান শোনো। প্রথম ধাপ, আবিরকে টার্গেট করে লোকেশনে আনা। তার ফোন, ল্যাপটপ, সোশ্যাল অ্যাকাউন্ট সব লক করে দেওয়া হবে, যেন সে বাইরে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। দ্বিতীয় ধাপে নেহাকে ট্র্যাক করা হবে, তার দৈনিক রুটিন, মিটিং শিডিউল, এমনকি তার বডিগার্ডের প্যাটার্ন পর্যন্ত। আমরা জানব কোনো সময় সে সবচেয়ে অসুরক্ষিত, বা আবিরকে সে যখনই খুঁজতে বের হবে তখনই অ্যাটাক করা। মানে আমি জানব আবির কিডন্যাপ হয়েছে, নেহার পরবর্তী মুভমেন্ট কী হবে সেটা জেনেই ব্যবস্থা করা। যখন সে দেখবে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন তাকে ডাকবে তোমাদের কাছে, যতক্ষণ না সে নিজের সব দিক চেষ্টা করবে। সে আমাদের ডাকে সাড়া দেবে না, তাই তার প্ল্যান আগে ধ্বংস করা, এরপর তাকে ডাকা। সানোয়ারের চোখ যেন ঝিলিক দিয়ে ওঠে। মরফিয়াসের কথা যেন আরও মনোযোগ দিয়ে শোনে। এমন কেউ থাকলে সানোয়ারের আরও কিছু লাগবে না। মরফিয়াস থামে না। সে বলে, তৃতীয় ধাপটা একটি ইমোশনাল স্টোভ। আমরা নেহাকে মেসেজ পাঠাবো, ভিডিও ক্লিপ দেখিয়ে বলবো আবিরকে বাঁচাতে চাইলে তাকে আসতে হবে। চতুর্থ ধাপটা বেশ কার্যকর। নেহা আসলে আমরা মানসিক চাপ আর ভয় দেখিয়ে পরিস্থিতি আমাদের মতো করে বানাবো। তারপর ভিডিও। তুমি জানো এই কাজ করতে গিয়ে একটু ভুল করা যাবে না। আমাদের হাতে যদি এই ভিডিও আসে, শুধু নেহা নয়, তার পুরো রাজনৈতিক শিবির ভেঙে পড়বে। সানোয়ার হালকা হেসে চেয়ারে হেলান দিল, যেন সে বেশ স্বস্তির একটা মুডে আছে। সে বলে, তাহলে কাজ শুরু করো, আমি শুধু সফল চাই।
কথোপকথন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিন কালো হয়ে গেল। ঘরটা আরও নিঃশব্দ হয়ে পড়ে। সানোয়ার চেয়ার ঘুরিয়ে বারান্দার বাইরে তাকালো। শহরের বাতাসে হালকা কুয়াশা, রাস্তার লাইটগুলো ঝাপসা হয়ে আছে। সে জানে আজ রাত থেকেই ফাঁদ বিছানো শুরু হবে। আবির হয়তো ভাবছে তার জীবন স্বাভাবিক, ক্লাস নেওয়া, বাড়ি ফেরা, মাঝে মাঝে নেহার সাথে কথা, কিন্তু বাস্তবে সে এমন এক খেলায় ঢুকে পড়েছে যেখানে চাল দিচ্ছে দুজন অভিজ্ঞ শিকারী। তারা হলো সানোয়ার আর মরফিয়াস। চৌরাস্তার জ্যাম যেন এক অদৃশ্য প্রাচীরের মতো দেখাচ্ছে। রিক্সা, প্রাইভেট কার, বাস সব একে অপরের গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। হর্নের আওয়াজ, পথচারীর চিৎকার আর দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন মিশে গেছে এক বিশৃঙ্খল সাউন্ড ট্র্যাকে। আবির অটোর ভেতরে বসে হাতঘড়ি দেখে বিরক্ত মুখে শ্বাস ছাড়ল। এত জ্যাম এর আগে কখনো হয়নি এ রাস্তায়, কিন্তু কেন এত জ্যাম আজকে হঠাৎ? তার চোখ আটকে আছে রাস্তার বাম দিকে একটা সাদা প্রাইভেট কার। সামনের অংশ একেবারে গড়িয়ে গেছে। তার সামনে রাস্তায় পড়ে আছে একটা ছেলে, গায়ে স্কুল ড্রেস। ছেলেটার শরীরের চারপাশে ভিড়। কেউ পানির বোতল দিচ্ছে, কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে। বোঝা যাচ্ছে এখানে আজ অ্যাক্সিডেন্ট হয়েছে। স্কুল ছাত্রের সাথে প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট। পুলিশ আনসার বাহিনী এসে সব জ্যাম করে রেখেছে। এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট কার দোষ কে জানে। সে অটোতে একা বসে হেলান দিল। এমন পরিস্থিতিতে নামলেও কাজ হবে না, হেঁটে যেতে হবে আবার ভার্সিটির গেট অবধি। ভার্সিটি থেকে যখন বের হয়েছিল তখন সব ঠিকঠাক ছিল। চৌরাস্তার কাছে আসতেই বাধে বিপত্তি। আচ্ছা, নেহা কি করছে? হঠাৎ নেহার কথা মনে পড়ল আবিরের। গতকাল বিকেলে নেহা তাদের বাড়িতে এসেছিল। দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে শুধু জানতে চেয়েছিল, তুমি ঠিক আছো তো? তারপর কিছু না বলেই চলে গিয়েছিল। আমাকে নিয়ে হঠাৎ এত চিন্তা করছে নেহা। আবিরের ভাবনাতে এখন এই প্রশ্ন। আবির উত্তর খুঁজে পায়নি, তবে আজকে সেই কথাগুলো আবার মাথায় ঘুরছে। একটা রিক্সাওয়ালা তখন সামনের গাড়িকে পাশ কাটানোর চেষ্টা করছে, কিন্তু 1 ইঞ্চিও এগোতে পারছে না। আবির বিরক্ত হয়ে চারপাশে তাকালো। এমন সময় কোথাও থেকে 4 জন ছেলে হঠাৎ দুদিক থেকে এসে অটোর ভিতরে ঢুকে পড়ল। সবাই মুখে সার্জিক্যাল মাস্ক, কিন্তু সেটা মুখের নিচ পর্যন্ত নয়, প্রায় নাকের ওপর। চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। চোখগুলো কেমন অস্বাভাবিক স্থির। তার মধ্যে একজন মধ্যম চেহারা, গায়ের রং একটু শ্যামলা, চোখে হালকা লালচে ভাব। ফায়াজ হাসল। সে সরাসরি কোমর থেকে পিস্তল বের করে আবিরের পেটে ঠেকিয়ে বলে, মাস্টার সাহেব, সময় হয়েছে, আপনাদের সাথে যেতে হবে। ফায়াজের কণ্ঠে কোনো আবেগ নেই। আবিরের বুকের ভেতরে যেন একসাথে হাজারটা দোল বাজতে শুরু করলো। মুখ শুকিয়ে কাঠ। ভয় পেয়েছে সে। সে আবার কেমন করলো। এটা কি নেহার লোক? নেহার লোক হলে অস্ত্র কেন? কেন? আমি কোথায় যাব? ফায়াজ তার ছেলের হাসি দিল। চোখে এক ফোঁটা দয়া নেই। আবিরের ভয় পাওয়া চেহারা দেখে বেশ মজা পাচ্ছে সে। প্রশ্ন করার সময় নেই, আপনি নিজে ভালোভাবে নামবেন না, আপনার ট্রেনে নামাব। অটোচালক কিছুটা অস্থির হয়ে পেছনে তাকাতে যাচ্ছিল। তখনই সুজন নামের একটা ছেলে তার কাঁধে হাত রেখে বলল, তুমি কিছুই দেখোনি মামা, চুপচাপ বসে থাকো। অটোওয়ালা মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। সে সামনে তাকিয়ে চুপ করে রইল। আবির বুঝল এখানে প্রতিবাদ মানে আত্মঘাতী হওয়া। কিছু বললে সমস্যা আছে, কিন্তু সে করেছেটা কি? কামালের লোক কি এরা? কিন্তু কামাল কেন এমন করবে? সব তো মিটে গেছে। আবির কাপা গলায় বলল, নামছি। আমার ব্যাগটা। আমরা নিয়ে যাচ্ছি। দুপাশ থেকে হাত ধরে তাকে টেনে নামানো হলো। ফায়াজ আবিরের খুব কাছাকাছি দাঁড়িয়ে পিস্তল পিঠে ঠেকিয়ে রাখে। ফাঁকা জায়গা দিয়ে তাকে নিয়ে হাঁটতে থাকে। 30 মিনিট হাঁটার পর জ্যাম থেকে দূরে দাঁড়িয়ে থাকা একটা কালো মাইক্রোবাসের দিকে নিয়ে যাওয়া হলো তাকে। আবির হাঁটার সময় অনুভব করলো তার হাঁটু যেন নিজের ওজনই বহন করতে পারছে না। মাইক্রোবাসের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা তীব্র সিগারেটের গন্ধ নাকে এলো। জানালাগুলো কালো কাচে আবৃত। বাইরের থেকেও আলো ঢুকছে না। আবিরকে ঠেলে বসানো হলো মাঝের সিটে। দুপাশে দুজন, সামনে চালকের আসনের পাশে আরও একজন। ফায়াজ আবিরের দিকে থেকে এখনও চোখ সরায়নি। আবির গলার স্বর নিচু করে বলল, আপনারা কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সুজন ছেলেটা কেবল একটাই শব্দ বলল। কালো কাপড় দিয়ে বেঁধে দেয়া আবিরের চোখ তখনই গাড়ি চলতে শুরু করলো। রাস্তায় অস্পষ্ট হর্নের শব্দ, মাঝে মাঝে ব্রেকের ঝাঁকুনি। তবুও আবিরের কানে কিছুই স্পষ্ট শোনাচ্ছে না। তার মাথার ভেতরে শুধু একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, আর কেন নিয়ে যাচ্ছেন? আমি মারা যাচ্ছি। হঠাৎ ফায়াজ পেছনে ফিরে আবিরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মাস্টার সাহেব, ভয় পাবেন না,
আপনাকে শুধু আমাদের বসের সাথে দেখা করাতে হবে, তারপর আপনি রিল্যাক্সে মুডে থাকবেন। আবির ঢোক গেল। বস? কেই বস? মনে মনে কিছু নাম মাথায় এলো, কিন্তু কোনটা নিশ্চিত করতে পারল না। কারোর সাথে তো আবিরের সেভাবে ঝামেলাই নেই, নিজেকে সবসময় সব ধরনের ঝামেলা থেকে এড়িয়ে চলেছে। গাড়ি শহরের কেন্দ্র থেকে বেরিয়ে আসে, মোড় ঘুরছে বারবার, যাতে কেউ লোকেশন আন্দাজ করতে না পারে। 20 মিনিট পরে গাড়ি ঢুকলো এক নির্জন গলিতে। চারপাশে আধভাঙা দেয়াল, পুরনো গোডাউন আর ফাঁকা রাস্তা। শেষে এসে গাড়িটা থামলো একটা লোহার গেটের সামনে। গেট খুলতেই গাড়ি ঢুকে পড়লো ভেতরে পুরনো দোতলা বাড়ি। চারপাশে নানান গাছপালায় অন্ধকার পরিবেশ সৃষ্টি করেছে। শুধু বারান্দায় হলুদ বাতির আলো দেখা যায়। আবিরের বুকের ধুকপুকুনি দ্বিগুণ হয়ে গেল। ভার্সিটি শেষ করে সে বাড়িতে আসার জন্য প্রস্তুত হয়েছিল। বাড়িতে রীতিকে নিয়ে তার মায়ের বেশ চাপ যাচ্ছে, কারণ আবিরের মা রীতিকে তার ছেলের বউ হিসেবে ভেবেই নিয়েছিল। কেবল শুভ দিন তারিখের অপেক্ষা ছিল, কিন্তু সেই মেয়ে হঠাৎ আবিরকে বিয়ে করবে না, স্কলারশিপ পেয়েছে, এমনটা নেহাত সহজ বিষয় নয়। আবির ভাবতে ভাবতে অটো ডাক দিয়েছিল। অটোতে উঠে ঠিকানা বলতেই অটো চলতে শুরু করে। আজকে আবির তাকে কেউ ফলো করছে এমন কাউকে দেখেনি। আবির অটোতে উঠতে চলতে শুরু করে, চৌরাস্তায় এসেই পড়ে জ্যামে। এরপর সে কিডন্যাপ হয়, আর তারপরেই আবির চোখ খুলে দেখে এমন একটা স্যাঁতস্যাঁতে বাড়ির ভেতরে ঢুকতেই গা ছমছমে একটা পরিবেশ। বসার ঘর বিশাল, কিন্তু আলো কম। টেবিলের উপর হুইস্কির বোতল, পাশে অর্ধেক পোড়া সিগারেটের অংশ। মাঝখানে বসে আছে শাওন, সোফার উপর পা তুলে, ঠোঁটে সিগারেট, চোখে অদ্ভুত শান্ত দৃষ্টি। এমন দৃষ্টি যেন কোনো শিকারকে দেখছে সে। তার বাম পাশে দাঁড়িয়ে ফায়াজ, ডান পাশে সুজন এসে দাঁড়ালো, আর ঠিক সোফার বিপরীতে দুজন চেয়ারে বাঁধা। আবির তাকায় সেদিকে, ঠিকভাবে চেনে না, তবে তারা অর্ক আর অদিতি। মুখে টেপ লাগানো। আবির ভয় পায়। অদিতির চোখে আতঙ্ক, মুখে টেপ লাগানো বেশ শক্ত করে। অর্কের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, হাত বাঁধা, চোখে অসহায় ভয়ের ছাপ ওর। আবির ঢুকতেই অর্ক তার দিকে তাকালো, দৃষ্টি যেন বলছে, তুমি এখানে কেন এলে, পালাও। শাওন ধীরে ধীরে সিগারেটের ধোঁয়া ছাড়লো, তারপর বলল। অদিতির চোখে আতঙ্ক, মুখে টেপ লাগানো বেশ শক্ত করে। অর্কের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ওর হাত বাঁধা, চোখে অসহায় ভয়ের ছাপ ওর। আবির ঢুকতেই অর্ক তার দিকে তাকালো, দৃষ্টি যেন বলছে, তুমি এখানে কেন এলে, পালাও। শাওন ধীরে ধীরে সিগারেটের ধোঁয়া ছাড়লো, তারপর বলল। ও, আমাদের মাস্টার সাহেব এসে গেছে। হ্যালো মাস্টার সাহেব। আবির তখনও বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। সে ঠোঁট নাড়ালো, কিন্তু কিছু বলল না। শাওন উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আবিরের দিকে এগিয়ে এসে বলল। মাস্টার মশাই, তুমি ভাবছো তোমাকে কেন এখানে তুলে এনেছি? আমি কিছু জানি না, প্লিজ আমাকে যেতে দিন। আমি তো কিছু করিনি, আমি কেন এখানে এসেছি? আবিরের কথা শুনে শাওন হালকা করে হাসে, যদিও সেটা খুশির হাসি। সে বলে। ওলে আলাম বাচ্চারে, তুমি জানো না ওই ফায়াজ? তোরা বলেছিলি না কেন এনেছি ওকে? বাহ, তোরা তো দেখি রহস্য রাখতে শিখে গেছিস। তো মাস্টার মশাই, তোমার কনফিউজ দূর করে দিচ্ছি। কি যেন নাম তার? তোমার গার্লফ্রেন্ড না সে? হ্যাঁ, নেহা, আমাদের প্রিয় হোম মিনিস্টার। তার খুব ঘনিষ্ঠ দুইজন মানুষ এখন আমার সামনে, বুঝছো মাস্টার? তার জন্য তোমাকে আনা হয়েছে। আবিরের চোখ যেন কপালে উঠে যায়। এবার সে ভালো মতোই বুঝতে পেরেছে তাকে কেন এখানে তুলে আনা হয়েছে, কিন্তু এটা জানে না তার ইনফরমেশন কে দিয়েছে। শাওন হাত তুলে ইশারা করলো অর্ক আর আবিরের দিকে। মাস্টার, ওই যে ছেলেটা দেখছো, অর্ক নাম, নেহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওর মাধ্যমে তোমার খবর পেলাম, না হলে কিভাবে এসব জানবো বলো? আর অর্কের পাশে আরেকজন আছে, সে অর্কের বিশেষ বন্ধু। অর্ককে পেতে অদিতিকে ওঠানো হয়েছে, আর নেহাকে পেতে তোমাকে আনা লাগছে। বুঝে গেছো এবার? মরার আগে আমি আবার কারো কনফিউজ রাখি না। ও তোমাকে চেনো? শাওনের কথায় আবির শিউরে উঠল। শাওনের চোখে এক ধরনের তাচ্ছিলের খেলা, যেন সে শুধু ভয় দেখাচ্ছে না, বরং আনন্দ পাচ্ছে এই ভয় তৈরি করে। আবির শাওনকে ভালো করেই চেনে। মেরিনার ধর্ষণের ঘটনা শাওনকে চেনাতে বাধ্য করেছে। শাওন টেবিলের উপর থেকে একটা ছুরি তুলে নিয়ে বলে। আমাদের একটা ছোট্ট গেম আছে, তোমরা তিনজনেই খেলবে। প্রশ্নের সঠিক উত্তর দিলে ভালো, ভুল উত্তর দিলে। সে ধীরে ধীরে অদিতির দিকে এগিয়ে গেল। অর্ক চিৎকার করে উঠল। তাহলে আবির সাহেব বলো, নেহার সাথে কতদিন ধরে সম্পর্ক?
আবির, অর্ক আর অদিতির দিকে একবার তাকিয়ে তারপর ধীরে ধীরে মাথায় নিচু করে বলল, ওদেরকে কিছু করবেন না, আমি বলছি সব। শাওনের চোখে করুণা নেই, আছে শুধু ঠান্ডা খেলা। আবিরের নিজের শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে বুঝতে এখান থেকে বাঁচতে হলে সত্যের থেকেও বড় কিছু দিতে হবে শাওনকে। সকাল থেকে নেহার মনটা অদ্ভুতভাবে অস্থির। হোম মিনিস্টার হওয়ার পর প্রতিদিনই তার সময়সূচি ভরপুর থাকে, মিটিং, কাগজপত্র, স্কুল প্রকল্পের ফাইল সাইন করা, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্রিফিং। কিন্তু আজকের দিনটা অন্যরকম, কারণ কাল রাতে নেহা পুলিশ নিয়ে অনেক চেষ্টা করেছিল অর্কের সাথে যোগাযোগ করতে, কিন্তু সম্ভব হয়নি। আজ তাই সকাল থেকে নেহার চোখ বারবার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছিল, হয়তো হঠাৎ একটা কল আসবে, অর্ক বলবে, কিন্তু কিছুই হয়নি। ঘড়ির কাঁটা এগোচ্ছে, নেহা অফিসে এসে ফাইল ঘাটছে। তার সিগনেচার ছাড়া স্কুল প্রকল্পের ফাইনাল ডকুমেন্টস এগোবে না। সে মনোযোগ দিয়ে কলম হাতে নিয়েছে, ঠিক তখনই দরজার ওপাশে দৌড়ে আসে তার আরেক সেক্রেটারি রুবিনা। রুবিনা হাঁপাচ্ছে, মুখে ভয়ের ছাপ। নেহা ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে রুবিনা? ম্যাম, আপনি যে ভার্সিটি টিচারকে যার উপর নজর রাখতে বলেছিলেন। হ্যাঁ আবির। হ্যাঁ ম্যাম, তিনি আজ ভার্সিটিতে আসেনি, বাড়িতেও নেই। কালকে শেষবার অ্যাক্সিডেন্টের জায়গায় দেখা গিয়েছে। নেহার হৃদস্পন্দন হঠাৎ থেমে গেল, যেন সে বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। কি বলছো? নেহার কথায় রুবিনা কাপা গলায় বলে, রাস্তার সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে তাকে 4 জন ছেলে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। তারপর আর কোনো খোঁজ নেই। কাগজ কলম সব ফেলে নেহা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার চোখের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। আবিরের সাথে সে নিজের অজান্তে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছে। সে যদি সত্যি গায়েব হয়ে যায়। নেহা হাঁটতে লাগলো রোমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মন বলছে, এ কেবল সাধারণ অপহরণ নয়, এর পেছনে কেউ আছে, আর সেই কেউ মানেই সানোয়ার মির্জা। কিন্তু কোনো প্রমাণ ছাড়া সানোয়ারকেই বা ধরবে কী করে? নেহা নিজেকে সামলাতে পারছে না। যদি আবির মারা যায়, যদি তাকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়, আরও বড় আতঙ্ক যদি কারো কাছে আবিরের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত পৌঁছে যায়। নেহা ডেস্কে ফিরে এলো, 2 হাত দিয়ে কপাল চেপে ধরেছে। মাথার ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরছে, এখন কি করবে সে? সে কি সরকারি পুলিশকে বলবে, নাকি গোপনে খোঁজ করবে, যেন কেউ না জানে আবির তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? রুবিনা আসতে বলল, ম্যাম, আমি কি পুলিশ হেডকোয়ার্টারে খবর পাঠাবো? না, এক্ষুনি না। অফিসিয়ালি খবর গেলে সবাই জানবে আবিরকে আমি খুঁজছি, তার সাথে আমার নাম জড়িয়ে যাবে। দেখি কি করা যায়। রুবিনা চুপ হয়ে গেল। সে বুঝতে পারছে না কেন নেহা এমন অদ্ভুতভাবে প্রতিক্রিয়া করছে। নেহা উঠে জানালার পাশে দাঁড়ালো। বাইরে গাড়ির হর্ন, মানুষের ভিড়, কিন্তু তার কাছে সব কিছু স্তব্ধ মনে হচ্ছে। একটা স্মৃতি ফিরে এলো মাথায়। আবিরের বাড়ির দরজায় দাঁড়িয়ে কথা বলেছিল নেহা। সে চেয়েছিল অন্তত একবার নিশ্চিত হতে যে আবির ভালো আছে। আবির ভীতু হলেও তার চোখে এক ধরনের নিষ্পাপ সততা ছিল। আর সেই মানুষটাকে যদি তারা মেরে ফেলে? নেহার বুকের ভেতর ধুকপুকুনি বেড়ে যাচ্ছে। রাজনীতি, ক্ষমতা, মন্ত্রণালয়, সব কিছুর পেছনে তারও তো একটা হৃদয় আছে, আর সেই হৃদয় এবার আতঙ্কে চূর্ণ হয়ে যাচ্ছে। নেহা হঠাৎই নিজের মনে বলল, না, এটা সাধারণ অপহরণ না। সে জানে সানোয়ার মির্জা অনেক আগেই তার পেছনে লেগেছে। শাওনও তার সাথে আছে। কি করবে, কোথায় যাবে সে ভেবে পাচ্ছে না। অর্ক নিখোঁজ, এখন আবিরও, সব কাকতালীয় না? নেহা চেয়ারে ফিরে এসে ফিসফিস করে বলল, তারা একে একে আমার কাছের মানুষদের সরাচ্ছে। এই উপলব্ধি তাকে আরও ভেঙে দিল। অর্ককে সে বিশ্বাস করে, প্রতিদিনের কাজের দায়িত্ব দেয়, আবিরকে সে হৃদয়ে জায়গা দিয়েছে। দুজনকে যদি তারা টার্গেট করে, তবে পরের লক্ষ্য কি নেহা নিজেই? অফিস ভরা লোকজন থাকা সত্ত্বেও নেহা ভীষণ একা অনুভব করছে। সে কাউকে বিশ্বাস করতে পারছে না। পুলিশকে বললে হয়তো তথ্য ফাঁস হয়ে যাবে। মন্ত্রণালয়ের অনেকেই তো সানোয়ারকে চেনে, তাহলে কাকে বলবে? ফোন হাতে নিয়ে বারবার ডায়াল করলো আবিরের নাম্বার। দয়া করে ধরো আবির, একবার শুধু বলো তুমি ঠিক আছো। কৃত প্রতিবার একই উত্তর, সুইচ অফ। হঠাৎ নেহার চোখ শক্ত হয়ে উঠল। সে জানে বসে থেকে কিছু হবে না। যদি আবিরকে বাঁচাতে হয়, তবে তাকে নিজেকে উদ্যোগ নিতে হবে। নেহা রুবিনাকে বলল, তুমি কিছু জানতে পারলে সরাসরি আমাকে জানাবে, অফিসিয়ালি কিছু করবে না। রুবিনা মাথা নেড়ে রাজি হলো। নেহা জানে না আবির কোথায় আছে, কি অবস্থায় আছে।
কিন্তু সে টের পাচ্ছে এই খেলার আসল লক্ষ্য আবির নয়, সে নিজেই। তার ভেতরে এক ভয় জমে উঠেছে, যদি একদিন হঠাৎ করে ফোনে কোনো ভিডিও আসে, যদি তাকে ব্ল্যাকমেল করা হয়। নেহা জানালার বাইরে তাকিয়ে নিজের মনে বলল, আমি কাউকে হারাতে চাই না, বিশেষ করে আবিরকে তো না। কিন্তু সে জানে না এই মুহূর্তে শহরের কোনো এক অন্ধকার ঘরে আবিরকে ইতিমধ্যে বন্দি করে রেখেছে শাওন। অর্ক আর অদ্বিতীয় সেখানে আছে, আর তাদের চারপাশে আটসাট হয়ে আসছে মরফিয়াস আর সানোয়ার মির্জার ছায়া। অপরদিকে আবির চুপচাপ চেয়ারে বসে আছে। ম্লান আলোয় ভরা ঘরটা, দরজা জানালা সব শক্ত করে বন্ধ। মাথার উপর ঘুরছে সিলিং ফ্যান, যেন শীতল হাওয়া নয়, শ্বাসরোধ করা এক চাপা শব্দ ছড়িয়ে দিচ্ছে। আবিরকে একটা কাঠের চেয়ারে বেঁধে রাখা হয়েছে, হাত দুটো বাঁধা, আঙুলগুলো সামান্য উন্মুক্ত। শাওনের হাতে কালো রঙের পিস্তল, কিন্তু সেই পিস্তল দিয়ে গুলি নয়, বরং বাট দিয়েই শুরু হলো খেলা। শাওন আবিরের হাতের উপরে ঠাস করে বাড়ি দেয়। প্রথম বাড়িটা পড়তেই আবির কেঁপে উঠল, আঙুলের হাড়ে আঙুলের মতো ব্যথা ছড়িয়ে পড়ল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু চোখ লাল হয়ে উঠল আবিরের, আর সে ঠোঁট কামড়ে ব্যথা চেপে রাখে। অর্ক এক কোণে বসে দেখছে, তার চোখে পানি, কিছু বলার নেই, করারও নেই। শাওন তাকিয়েই হেসে উঠল। ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে তাই না মাস্টার সাহেব? কিন্তু তুমি তো চুপচাপ। বাহ, সাহস আছে। দেখি কতক্ষণ থাকে এমন সাইলেন্ট মুড। দেখো ভাই, প্রফেশনে আমি টিচার, আর টিচারেরা প্রথমে বোঝায়, নরম স্বরে বোঝায়। তাই তোমাকে বলছি, নেহার বিষয়টা বাদ দাও, আর ওই দুজনকে ছেড়ে দাও। তাই নাকি? আমাকে বোঝাবি? ছাড়বো না কাউকে। কথাটা বলেই আবিরের কপালে জোরে একটা বাড়ি দেয় পিস্তলের পেছন সাইড দিয়ে। আবির স্থির হয়ে বসে থাকে। অদিতি ছটফট করছে, কিন্তু কিছু করতে পারছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। মেয়েদের চোখ কি আর রক্ত খুন দেখতে পারে? তবুও তার দৃষ্টি আবিরের দিকে আটকে আছে। আবিরের প্রতিটি যন্ত্রণার সাথে সে যেন নিজেই কেঁপে উঠছে। অদিতির কণ্ঠস্বর সরব হয়। শাওন এক মুহূর্তে বিরক্ত হয়ে ফায়াজকে ইশারা করল। ফায়াজ এগিয়ে গিয়ে অদিতির মাথায় শক্ত করে টেনে দেয়ালের সাথে আছড়ে দিল। ধরম করে শব্দ হয়, অদিতির নিস্তেজ শরীর মুহূর্তেই ঢলে পড়ে। মাথা কাত হয়ে অচেতন হয়ে রইল সে। অর্ক চিৎকার দিতে চায়, কিন্তু শব্দ বের হলো না। সে বুঝে গেছে এখানে প্রতিটি শব্দ, প্রতিটি প্রতিবাদ নতুন শাস্তি ডেকে আনবে। শাওন সিগারেট মুখে চাপিয়ে ধোঁয়া ছাড়ছে, তার চোখে নিষ্ঠুর আনন্দ বিরাজ করছে। শাওন আস্তে আস্তে আবিরের দিকে এগিয়ে গেল। আজকে খেলাটা শেষ করা হবে, আর সময় নষ্ট নয়। সে পকেট থেকে একটা ফোন বের করলো, আবিরের সামনে ধরে বলল, কল কর, নেহাকে কল কর, বল তুই এখানে আছিস, বল তাকে আসতে। রুমটা আবার কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেল। শুধু ফ্যানের ঘূর্ণি আর সিগারেটের ধোঁয়া চোখ আর কানের পরীক্ষা নিয়েছে। আবির মাথা নিচু করে রইল, চোখে ভয় নেই, তবুও ঠোঁটে কোনো শব্দ নেই। শাওনের মুখ গম্ভীর হয়ে গেল। সে হঠাৎই ঝুঁকে আবিরের গালে চড় মারে। আবিরের মাথা কেঁপে ওঠে, ঠোঁট ফেটে রক্ত বের হলো ওর। অর্ক শুধু ফ্যালফ্যাল করে দেখছে, টেপ দিয়ে মুখ আটকে রেখেছে তাকে। কি রে, কথা কানে যাচ্ছে না শালা? কল কর বলছি, এত সময় নেই হাতে। আবারও বলছি, এখানে যা হবার হয়েছে কেউ জানবে না। নেহার পিছু ছেড়ে দে। শালা। শাওন আবার চড় মারে, তারপর ফোনটা আবিরের সামনে এগিয়ে দেয়। আবির তাকিয়ে রইল স্ক্রিনের দিকে, হাত কাঁপছে, কিন্তু মনে হচ্ছে ওর ভেতর ভয় খেলা করছে। যদি সে নেহাকে কল করে তবে নেহা বিপদে পড়বে, কিন্তু যদি না করে তবে শাওন হয়তো এখনই তার আঙুল কেটে ফেলবে, কিংবা অদিতিকে শেষ করে দেবে। অর্ক পাশ থেকে তাকিয়ে আছে, তারে মনে হচ্ছে আবির একদম অসহায়। অর্কের ভেতরও একই দ্বন্দ্ব, কিছু করা যায় না, নাকি চুপ থাকাই বাঁচার একমাত্র উপায়। শাওন সিগারেটের ধোয়ার রিং ছুঁড়ে হাসতে থাকে। চুপ করে থাকলে কিন্তু লাভ নেই, জানিস তো আমি কি করতে পারি। সে হঠাৎ আবার পিস্তলের বাট তুলে নিল। এবার আর আঙুল নয়, সরাসরি আবিরের কাঁধে বাড়ি মারল। আবির হুঁশ হারানোর মতো করে ঝুঁকে পড়ে, মুখ থেকে হালকা গোঙানি বের হলো। আহ! এটাই প্রথমবার আবিরের কণ্ঠে ব্যথার শব্দ বের হলো। শাওন হেসে উঠে বলে, অবশেষে নীরবতা ভাঙলি, খুব তাড়াতাড়ি আরও ভাঙবি, তবে তোর দম আছে বলতে হয়।
অর্কের বুকের ভেতর দম আটকে আসে। সে জানে আবির কিছু করুক বা না করুক ফল একটাই, কিন্তু কিছুই করতে পারছে না। তার চোখে ভেসে উঠছে নেহার মুখ। যদি নেহা জানে আবির এভাবে নির্যাতিত হচ্ছে, যদি সে আসে, তবে নেহাও ধরা পড়বে এই নরকের ফাঁদে। অর্ক হাত মুষ্টিবদ্ধ করল, কিন্তু বাধা দড়ি ছাড়া আর কিছু করার নেই। আবার মেঝেতে অচেতন অদিতি, তার চুলে রক্তের দাগ, কোনো নড়াচড়া নেই, যেন নিস্তব্ধ এক দেহ। এ দৃশ্য দেখে আবিরের বুক কেঁপে ওঠে। অদিতি বেঁচে আছে তো? শাওন এগিয়ে গিয়ে অদিতির গালে আলতো চাপড় দিল। ঘুমাচ্ছে আমাদের রানী, জেগে উঠুক, ততক্ষণ আবার খেলা শুরু হবে। শাওন হঠাৎ রেগে গিয়ে ফোনটা টেবিলে ছুঁড়ে মারে, তারপর বলে, শালা, বেশিক্ষণ ধরে রাখার মতো ধৈর্য নেই, নাহলে তোর চোখ উপড়ে ফেলবো। বস, ও যদি না করে দেয় তবে অর্কে দিয়ে কল করানো যায়। নেহা তো যাই হোক আসবেই। না, অর্কের ভয় অন্যরকম। আমি চাই নেহার কানে আবিরের কণ্ঠ পৌঁছাক, তবে আসল ফাঁদে পড়বে সে। শাওন আবার আবিরের দিকে এগিয়ে এলো, চোখে আগুন জ্বলছে। শেষবারের মতো বলছি, ফোন ধর, তোকে কল কর, না হলে অদিতির মাথায় গুলি চালাবো, অর্ককে মেরে ফেলবো। আবিরের ভেতরে যেন আগুন জ্বলছে। সে জানে নেহা এখানে এলে তার সর্বনাশ নিশ্চিত, কিন্তু অদিতি প্রাণ, অর্কের অবস্থা, নিজের শরীরের ব্যথা। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, মনে মনে শুধু বলল, ভাই, ধৈর্য রাখতে পারছি না, মাফ করে দিও। আবির হাতে ফোনটা আস্তে আস্তে তুলে নিল। স্ক্রিনে আঙুল কাঁপছে। নাম্বার ডায়াল করার আগে চোখে পানি চলে এলো। আবার রুমটা নিস্তব্ধ, ফ্যান ঘুরছে, সিগারেটের ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। মেঝেতে নিস্তব্ধ অদিতি, কাঁপতে থাকা অর্ক, আর পাগল হয়ে ওঠা শাওন। সব মিলে এক অদ্ভুত শ্বাসরুদ্ধ পরিবেশ। আবির ধীরে ধীরে কানে ফোন তুলল, তার কণ্ঠ কাঁপছে। নেহার নাম্বার ডায়াল হতে শুরু করলো, রিংটোন বাজছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। শাওনের ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি। এবার শুরু হোক আসল খেলা। আবিরের হাত থেকে হাত করা খুলে দেয়া হয়। শাওন শেষবারের মতো ফোন এগিয়ে দিল আবিরের দিকে। আবির ফোনটা হাতে নিতেই দরজার বাইরে থেকে কড়া নাড়ার বিকট শব্দ হয়। একটানা তীক্ষ্ণ শব্দ হতে থাকে, যেন ওপাশ থেকে দরজাটা ভেঙে ফেলার চেষ্টা চলছে। শাওন প্রথমে থমকে গেল। ফায়াজ সঙ্গে সঙ্গে হাতের পাশে রাখা পিস্তলটা তুলে নেয়। তার মুখে ঘাম জমেছে, গলার শিরা টান টান হয়ে গেছে। কে আসলো রে? যা দেখে আয়। শাওন নিচু স্বরে বলল। ফায়াজ এগিয়ে যায়, দরজার ফুটোয় চোখ রাখে। অন্ধকারে কিছুই নেই, কেউ নেই ওদিকে, পুরো জায়গাটা ফাঁকা। কেউ তো নেই। কথাটা বলে গলা শুকিয়ে এলো ফায়াজের। সে ফিরে আসতে যাবে, ঠিক তখনই আবারও ধাম 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 কড়া নাড়ার শব্দ হয়। এবার আর সহ্য করতে না পেরে ফায়াজ দরজা টেনে খুলে ফেলে। কিন্তু বাইরে শূন্যতা, সিঁড়ির করিডোর নিস্তব্ধ, বাতিগুলো মিটমিট করে জ্বলছে, কেউ নেই। শালা, কি এত জ্বালাচ্ছে? কি করা নাড়ছিস শরীর বাচ্চা? ফায়াজ গালি দিয়ে দরজা বন্ধ করে। সে ভেতরে ঢুকতেই রুমটায় ভেসে উঠল এক অস্বাভাবিক গা ছমছমে হাসি। আবির চেয়ারে বসে হাসে, কিন্তু সেই হাসি যেন মানুষের নয়, যেন শোনাচ্ছে ভাঙা বাঁশির মতো, যার ভেতর শয়তানের শব্দ লুকোনো। শাওনের গা কাঁপতে লাগলো, সে চেঁচিয়ে উঠল, কি রে, তোর কি হলো? হাসছিস কেন? আবির থামে না, ধীরে ধীরে টেবিল থেকে একটা ছুরি তুলে নেয়। তারপর কোনো সতর্কতা ছাড়াই সে ছুরিটা ওর পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের ডান চোখের ভেতর গেঁথে দিল। ছিঁড়তে থাকা চামড়ার শব্দ শোনা গেল, সেই সাথে শোনা যায় চোখ ফেটে মণি বেরিয়ে আসার শব্দ। ছেলেটা গলা ছেড়ে আর্তনাদ করেই ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ে। চোখ থেকে গড়িয়ে আসছে রক্ত তরল, মেঝেতে ছড়িয়ে যাচ্ছে। শাওন ভয়ে পিছিয়ে যায়। অর্কের চোখে স্তব্ধতা, যেন সে পদক ফেলতেও ভুলে গেছে। আবিরের এমন কাণ্ড যে কেউ স্বপ্নেও ভাবেনি। এমন সময় দরজা দিয়ে প্রবেশ করে চারজন ছেলে। হুডির ওপরে ইংরেজিতে লেখা নো মার্সি। সবাই আটকে উঠল, কিন্তু আবির, তার মুখে এক বিন্দু আবেগ নেই, শুধু একটা ঠান্ডার আবহে জঘন্য হাসি বিরাজ করছে। আর তার হাতে রক্তে ভেজা ছুরিটা শক্ত করে ধরে আছে। মেঝেতে পড়ে থাকা মৃতদেহের চোখ এখনো আধখোলা, চোখের কোঠর থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। ঘরের বাতাসে কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে গেছে। শাওন দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে, তার ঠোঁট কাঁপছে। আবির, তুই তুই কি করলি রে? কিন্তু আবির কোনো উত্তর দেয় না, বরং সে ছুরিটা মেঝের উপর রাখা মৃতদেহের সাইডে ঘষে পরিষ্কার করতে থাকে। তার ঠান্ডা চোখ কেবল চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে ফায়াজ চিৎকার দিয়ে ওঠে, শালা, পাগল হয়ে গেছিস নাকি?
সে পিস্তলটা তুলে সোজা আবিরের দিকে তাক করে। ট্রিগার টানতে যাবে ঠিক তখনই আবির এক ঝটকায় মেঝের ওপর থেকে একটা কাচের বোতল তুলে তার দিকে ছুঁড়ে মারে। বোতলটা ফায়াজের কপালে লেগে চিৎ করে ফেটে যায়। ফায়াজ হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল আর পিস্তলটা ছিটকে গড়াতে থাকে দূরে। মুহূর্তের মধ্যে আবির ঝাঁপিয়ে পড়ে তার উপর। এক হাতে চেপে ধরে গলা, আরেক হাতে ছুরি। আবির ছুরিটা ফায়াজের কান বরাবর ভেতরে ঢুকিয়ে দিল। ফায়াজের চিৎকারে যেন ঘরটা কেঁপে উঠল। রক্তে ভিজে যাচ্ছে তার শার্ট, কান থেকে ঝরে পড়ছে গাদা গাদা রক্ত। কিন্তু আবির থামে না। সে ফায়াজের বুক বরাবর পা দিয়ে লাথি মারে। তারপর হঠাৎ করে ছুরিটা ঢুকিয়ে দেয় বুকের মধ্যে। একবার নয়, দুবার নয়, তিনবার, চারবার। প্রতিবার ছুরির আঘাত বুক ভেদ করে ভেতরে ঢুকছে আর বেরিয়ে আসে রক্তের ঝর্ণা নিয়ে। ফায়াজের হাত পা ছটফট করতে করতে আস্তে আস্তে থেমে যায়। তার চোখ স্থির হয়ে ছাদের দিকে ফিরে আছে। খোলা মুখ দিয়ে রক্তের ফেনা বের হচ্ছে। আবির ধীরে ধীরে সোজা হয়ে ঘুরে দাঁড়ালো। তার জামা পুরো রক্তে ভিজে গেছে, কিন্তু তার মুখে এখনও সেই একই অদ্ভুত ভয়ঙ্কর হাসি লেগে আছে। ঘরে থাকা বাকি ছেলেরা যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। পালানোর কোনো সুযোগ নেই। দরজার সামনে দাঁড়িয়ে আছে চারজন অস্ত্র হাতে নোমার্সিক গ্যাংয়ের ছেলে। তারাই দরজা ধাক্কা দিচ্ছিল। অর্ক দেয়ালের কোণে সরে গিয়ে বিড়বিড় করছে, না না, এটা হতে পারে না। আবির আমাদেরই। আবির স্যার পাগল হয়ে গেছে। সে তো হাবাগোবা টিচার, কিন্তু সে মাফিয়া কিভাবে? আবির শাওনের লোকদের দিকে এগিয়ে যাচ্ছে। তার ছুরিটা আবারও রক্তে চকচক করছে। ঘরটা এখন মৃতদেহ আর রক্তের ভারী ভারী হয়ে উঠেছে। মেঝেতে একটা কাদার মতো জমাট রক্ত ছড়িয়ে আছে। দেয়ালের কোণে কাচুমাচু হয়ে বসে আছে অর্ক। শাওনের বুক ধরফর করছে। সে বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির ধীরে ধীরে হাঁটছে। তার মুখে এখনও সেই শয়তানি হাসি। একটা ছেলে তখনও বেঁচে ছিল, নাম রিয়াদ। সে ভয় পেয়ে টেবিলের নিচে ঢুকে বসে আছে, কিন্তু আবিরের চোখ শিকারির চোখ। সে নিচে তাকায়। রিয়াদ কাপা গলায় বলে ওঠে, স্যার ভাই দয়া করুন, আমি কিছু করি নাই, আমাকে বাঁচা। কিন্তু বাক্য শেষ হওয়ার আগেই আবির তার গলা চেপে ধরে টেনে বের করে আনে। রিয়াদ চিৎকার করে ওঠে। আবির রিয়াদের মাথাটা দু হাতে ধরে রাখে। তারপর ধীরে ধীরে দেয়ালের সাথে ঠেস দিতে শুরু করে। প্রথম ধাক্কা ঠাস, রক্ত ঝরে পড়ে কপাল থেকে। দ্বিতীয় ধাক্কা ঠাস, নাকের হাড় ভেঙে যায়। নাকের হাড় ভেঙে ভেতরে ঢুকে গেল। তৃতীয় ধাক্কাতে রক্ত ছিটকে শাওনের জামায় লাগে। সেই ধাক্কাতে রিয়াদের মাথা আধখানা হয়ে গেল। চোখগুলো ঢুকে গেছে আর মাথাটা পাকা ডাবের মতো ফেটে গেল। রক্ত আর মগজ ছড়িয়ে পড়ল চারদিকে। শাওনের গলা শুকিয়ে গেছে ভয়ে। অর্ক বমি করে দিল কোণে বসেই। এই আবির, তুই তুই কি রাক্ষস? কি করছিস ভাই? না না স্যার, থাম প্লিজ। শাওনের কথায় যেন আবির আরও মজা পায়। সৌরভ নামের একটা ছেলে এগিয়ে আসে। আবির ছুরিটা তুলে আবির ওর গলার মাঝ বরাবর ঢুকিয়ে দিল। রক্ত এসে লাগে আবিরের মুখে। শাওন অর্কের দিকে তাকিয়ে বলে, ওই খাঙ্কির বলা, তুই কারে আনতে কইছিস? এ তো মানুষ না, এ তো রাক্ষস। মাংস আর রক্ত ছাড়া কিছুই চেনে না। আবির দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে। আবির লম্বা একটা শ্বাস নিল, যেন রক্তের গন্ধটা তার কাছে মদের মতো নেশা জাগিয়ে দিয়েছে। সুজন নামের ছেলেটাকে শাওন পাঠায় আবিরের কাছে। মেঝেতে পড়ে থাকা পিস্তলটা তুলে নেয় আবির। সেটার পেছনের অংশ দিয়ে সুজনের হাত দাঁত বরাবর জোরে একটা বাড়ি মারল। মুখটা বেঁকে গেছে ওর। মেঝেতে পড়ে সেখানেই মারা যায় সুজন। তারপর আবির ঘুরে তাকায় শাওনের দিকে। শাওন হঠাৎই বুঝে ফেলে এবার তার পালা। কিন্তু আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা হাসি দিয়ে বলে, তোকে প্রথমেই বলেছিলাম নেহার পিছন ছাড়। টিচারেরা প্রথমে বোঝায়, পরে মারে। বোঝানোর সময় শেষ। তবে তোকে এখন মারছি না। ভয় পাচ্ছিস যখন, আর একটু অপেক্ষা কর। তোর লোক তো এখনো বেঁচে আছে, বুঝেছিস শাওন? স্রষ্টা মাফ করলেও আমি করি না। আমার ইনসাফ হলো সরাসরি কবরের নীরবতার স্বাদ দেওয়া। জানিস আঙ্কেল কি বলতো? যারা আজ তোমাকে তুচ্ছ ভাবছে, কাল যেন তোমার নাম শুনলেই তাদের কলিজা শুকিয়ে যায়। নিজের সাম্রাজ্য নিজেই গড়ো। দরকার হলে লাশের উপর দিয়ে হেঁটে যাও। কিছু বুঝলি? শাওন আবিরের কথায় কাঁপতে থাকে। তার গলা দিয়ে কোনো শব্দই বের হয় না।
আবির ধীরে ধীরে ছুরিটা চেড়ে নেয় তার জিভ দিয়ে। রক্ত তার ঠোঁট লাল করে দিয়েছে। ঘরের ভেতরে নিস্তব্ধতা ভর করেছে। মেঝেতে 4টা নিথর দেহ, কারো চোখ ফাঁকা, মুখ খোলা, কান বা গলা দিয়ে রক্ত পড়ছে। শাওন দেয়ালে হালান দিয়ে বসে পড়েছে, তার পা কাঁপছে। অর্ক ভয়ে কান্না চেপে বসে আছে। গলা থেকে গড়গড় শব্দ বেরোচ্ছে, কিন্তু এখনো একজন বেঁচে আছে, নাম মিশু। শাওনের কাছে লোক ও সে দেখতে ছোটখাটো ছেলেটা। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। সে হঠাৎই হাত জোর করে আবিরের সামনে পড়ে যায়। ভাই প্লিজ ভাই, আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার সাথে কিছু করিনি, আমাকে। আবির তার দিকে তাকালো। তারপর হঠাৎ আবির হাঁটু গেড়ে বসে মিশুর মুখের খুব কাছে চলে যায়। একটা দীর্ঘশ্বাস নেয় রক্তমাখা নাক দিয়ে। চুপচাপ থাক, বলেছি না বোঝানোর সময় শেষ, এখন যা বলার আমি বলবো। মিশুর বুক ধরফর কষে আবির ধীরে ধীরে হাত বাড়িয়ে তার ঠোঁটে আঙুল রাখলো। হঠাৎ করে আবির ছুরিটা মিশুর মুখের ডান চোয়াল দিয়ে ঢুকিয়ে বাম চোয়াল দিয়ে বের করে দিল। তারপর জোরে একটা টান দেয়। গাল দুটো চিড়ে গেছে। মিশুর ঠোঁট থেকে গড়গড় শব্দ বের হতে থাকে। তার মুখ দিয়ে রক্ত ছিটকে আসে ফোয়ারার মতো। সে হাত দিয়ে গাল চেপে ধরার চেষ্টা করে, কিন্তু কাঁটাটা এত গভীর যে হাতের আঙুল রক্তে পিছতে যাচ্ছে। শাওন ভয়ে চিৎকার দিয়ে উঠে দাঁড়ায়। অর্ক চোখ ঢেকে কাঁপতে থাকে। বমি দুবার করে ফেলেছে সে। মিশু হাত পা ছুঁড়ে কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে পড়ে যায়। ঘরের মেঝে এখন কেবল রক্তে ভরা, দেয়ালে রক্তের লাল ছোপ, যেন কোনো শিল্পী আনাড়ি হাতে ছবি আঁকার জন্য দেয়ালে রং ছিটিয়েছে। আবির দাঁড়িয়ে আছে 5টা মৃতদেহের মাঝে। তার ছুরিটা একেবারে লাল হয়ে গেছে রক্তে। সে ধীরে ধীরে ঘুরে তাকায় শাওনের দিকে। শাওনের বুক ধপধপ করছে। তার চোখে এখন আর রাগ নেই, আছে শুধু আতঙ্ক। শ্বাস নিতে নিতে সে হাঁপাচ্ছে। আবির ওর কাছে এগিয়ে আসলো, ছুরি দিয়ে মারতে যাবে, কিন্তু হঠাৎ থেমে যায়। তারপর ছুরিতে থাকা রক্তটা শাওনের গালে মুছতে মুছতে বলে, কিরে, ভয় পাচ্ছিস? তুই মানুষ না, তুই জানোয়ার, তুই একটা রাক্ষস, তুই একটা শয়তান রে। ইংরেজিতে একটা কথা আছে, অ্যাপিয়ারেন্সেস ক্যান বি ডিসেপটিভ। এর মানে হলো যা দেখা যাচ্ছে তা সবসময় সত্য নাও হতে পারে। শাওনের বুকের ভেতরটা যেন 1 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যায়। সে হাঁপাতে হাঁপাতে দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ে। আবির ধীরে ধীরে ছুরিটা শাওনের গালের পাশে আবারও ছুঁয়ে দেয়। তারপর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, এবার সিদ্ধান্ত তোর, বল কিভাবে মৃত্যু চাস। বাঁচার জন্য 2টো অপশন তোর জন্য। প্রথমটা হলো তোর সিদ্ধান্তে যদি তুই মরতে চাস তাহলে ছেড়ে দেব, আর দ্বিতীয়টা হলো আমার সিদ্ধান্তে মরা। বল কোনটা চাস। টিচার, আমাকে ছেড়ে দে। আহ, মাথাটা আবার গরম করাস না, গেম খেলা শখ না তোর, বল জলদি। আমার সিদ্ধান্তে মরতে চাইনি আমি। জো হুকুম বস। কিন্তু আপনি বলেছেন ছেড়ে দেবেন। শাওনের কথা শুনে দরজার কাছে থাকা ছেলেগুলো হাসে। শাওন বুঝে যায় আবির তার সাথে মজা নিয়েছে। আবির হাত বাড়ায়। একটা ছেলে এগিয়ে আসে আবিরের দিকে সিগারেট বাড়িয়ে দিল। শাওন কখনো এতটা ভয়ঙ্কর কোনো মানুষকে দেখেনি। অথচ যখন আবির এসেছিল সে যেন সবচাইতে হাবাগোবা একজন টিচারের মতো ছিল। আবির সিগারেটে টান দেয়, ছুরিটা হাতের নিচে শক্ত করে ধরে। শাওনের চুল মুষ্টিবদ্ধ করল। এরপর জোরে নিচে চেপে ধরে ঠাস করে শাওনের মাথায় চাপ দেয়। ছুরিটা শাওনের মুখের ভেতরে ঢুকে যায়। আবির দেয়ালে হেলান দিয়ে বসলো। অর্কের দিকে তাকায় সে। অর্ক আবিরকে দেখে কথা হারিয়ে ফেলেছে। অর্ক ভেবেছিল আবির সহ আজকে সবাইকে শাওনের কাছে মরতে হবে, কিন্তু না, শাওনি এখন বেঁচে নেই। আবির অর্ককে বলে, এ হোম মিনিস্টারের বিয়ে তুই কিছু দেখেছিস? গুড। হোম মিনিস্টারকে তাহলে কি বলবি বলতো? বলবি নো মার্সি গ্যাংয়ের লোক এসে বাঁচিয়েছে সবাইকে, আর এখন ওদের সাথে যা। আগে তুই আর তোর গার্লফ্রেন্ডের ডক্টর দেখানো দরকার। অর্করা চলে যায়। আবির চুপচাপ বসে থাকে দেয়ালের সাথে হালান দিয়ে। পাশে শাওন মাথা নিচু করে বসা। ছুরিটা ওর গলার দিয়ে ঢুকে মাথার মাঝখান দিয়ে বের হয়ে গেছে। ঘরটার ভেতরে লাশের বিভৎস অবস্থা হয়ে আছে। রক্তে মাখামাখি মেঝে। রুমটাতে এখন কোনো শব্দ নেই, তবে প্রতি সেকেন্ড পর পর ফ্যান ঘোরার ঘ্যাং ঘ্যাং শব্দ শোনা যাচ্ছে। আবির একটা ড্রিঙ্কসের বোতল হাতে নেয়। বোতলটা দেয়ালে বাড়ি মেরে ভেঙে নিয়ে নিজের হাতে পায়ে গায়ে দাগ বানিয়ে নিল। এরপর উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করে।
আবছা আলোয় আবিরের অবয়ব মিলিয়ে যায়, যে কিনা একজন ঠান্ডা মাথার ডেডলি গ্যাংস্টার, যার খেলায় রক্ত, মৃত্যু আর ভয়ই হলো একমাত্র নিয়ম। আর সেই গ্যাংয়ের নাম নো মার্সি। সানোয়ার মির্জা লাগাতার ফোন করছে, শাওনের ফোন বেজে চলেছে বারবার, কিন্তু কেউ রিসিভ করছে না। তার ভেতরের অস্থিরতা ক্রমশই বেড়ে যাচ্ছে। সানোয়ার চিৎকার করছে, ফোনটা কানে ধরে তার চোখে মুখে রাগ আর অস্থিরতা একসাথে নেমে এসেছে। সে ফোন করা থামায় না, বারংবার রিং হচ্ছে, কিন্তু ওপাশে কোনো সাড়া নেই। সানোয়ার আর দেরি না করে ফোনের স্ক্রিনে থাকা ঠিকানা ধরে সোজা গাড়িতে চড়ে চলে আসলো সেখানে। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মনটা কেমন করে উঠল, কারণ বাড়িটা নিঃশব্দ হয়ে আছে, আশেপাশে কেউ নেই। সানোয়ার ধীরে ধীরে হেঁটে চলে, প্রতিটি পদক্ষেপে মেঝে চুপচাপ ছাপ দেয়। দূর থেকে নাকে আসে হালকা রক্তের ঘ্রাণ, তার চোখ চারপাশে ঘুরছে, কিন্তু কারো চিহ্ন নেই। হঠাৎ সে একটি রুমের দরজা খোলা দেখতে পায়। দরজার ওপাশে যা দেখলো তা যেন তার হৃদয় থামিয়ে দিয়েছে। মেঝেতে পড়ে আছে মৃতদেহ, রুমের কোণে চারপাশে ছড়িয়ে আছে রক্তের ছোপ, প্রতিটি দেহ ভিন্ন ভিন্ন অবস্থায়। সানোয়ার পা আর এগোতে চায় না, চোখ ধীরে ধীরে শাওনের দিকে যায়। শাওনও মেঝেতে পড়ে আছে, তার গলা দিয়ে ছুরি ঢোকানো, চোখ খোলা, স্তব্ধ, চরম বিভৎস অবস্থা শাওনের। মুখে অদ্ভুত একটা অচেনা ভঙ্গি। মৃত্যুর সাথে যে ভয়ঙ্কর সংঘাত আর ভয় পেয়েছে শাওন, তার টের পাচ্ছে সানোয়ার মির্জা। সানোয়ার হঠাৎ ফুপিয়ে ওঠে, তার গলা চিৎকার করে ফেটে যাচ্ছে। শাওনের এতক্ষণ সব কাজ শেষ করে তাকে কল করার কথা, কিন্তু সে এখানে মৃত অবস্থায় পড়ে আছে। সানোয়ার ওর কাছে চলে আসে, শাওনের সারা শরীর ভেজা রক্তে ভর্তি। সানোয়ার বুঝে গেছে শাওন আর কথা বলবে না। সানোয়ার ধীরে ধীরে ঘরে হেঁটে চলে, মৃতদেহগুলো ঘুরে দেখছে, এক এক দেহের পাশ ঘুরে সে খুঁজছে কারো বাঁচার চিহ্ন আছে কিনা, কিন্তু নেই। সানোয়ার শাওনের লাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। সে শাওনের মুখ থেকে ছুরি টেনে নেয়, রক্ত ঝরে মেঝেতে ছড়িয়ে পড়ে, তার হাতও রক্তে ভিজে গেছে। তবুও তার চোখে এখনো ভয় নয়, বরং হিংস্রতা ফুটে ওঠে। সানোয়ার আর দেরি করে না, সে ঘর থেকে বের হয়ে গেল। নেহা সারা রাত ঘুমোতে পারেনি, চোখে ঘুমের কোনো চিহ্ন নেই। রাতের নিস্তব্ধতা তার মনে যেন দ্বিগুণ তীব্র হয়ে উঠেছে। তার ঘরটা প্রায় অন্ধকার, শুধু ছোট্ট বাতি মিটমিট করে জ্বলছে। হাতে ধরা ফোনটার দিকে সে বারবার তাকাচ্ছে, কিন্তু কোনো মেসেজ, কোনো কল আসেনি এখনো। সে বারবার ভাবছে, আবির কোথায় আছে? সে ঠিক আছে তো? মনের ভেতর সেই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। আবির কোথায়? আবির যেন অজান্তেই নিহার ঘুম ও স্বস্তি কেড়ে নিয়েছে। সে নিজেকে সামলাতে পারছে না। শেষমেশ কামালকেও সে ফোন করেছিল, বলেছিল, তুমি আমার জন্য এত কাজ করে দাও তো কামাল, তুমি আমার জন্য একটা কাজ করে দাও তো কামাল। দেখো তো তোমাদের এই ভার্সিটির সেই টিচার আবির কোথায় আছে, মানে বাড়িতে আছে কিনা জেনে আমাকে জানাবে। কামাল প্রথম শক্ট হলেও নেহা আবার বুঝিয়ে বলে যে, আবির আমার এক আত্মীয়ের মেয়েকে পড়িয়েছিল, সেজন্য আবার খুঁজছে তারা পড়াবে বলে। কামাল বিষয়টা তখন স্বাভাবিকভাবে নেয়। সে খোঁজ খবর নেয়ার কয়েক ঘন্টা পর জানায়, ম্যাডাম, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, তবে ওনার এখনও কোনো খবর নেই, মানে আবির বাড়িতে নেই। আবিরের মা বলেছে আবির জানিয়েছে নাকি সে বেড়াতে গিয়েছে। নেহার মনে ভয়, দুশ্চিন্তা আর টেনশন একসাথে জড়ো হয়। তার চোখ লাল হয়ে যায় কান্নাতে। তবে নেহা অবাক হয়, মানে আবিরকে যখন তুলে নেওয়া হয়েছিল তার পরিবার তো জানত না। এর মানে আবির কিডন্যাপ হওয়ার আগেই বাড়িতে জানিয়েছে সে বেড়াতে যাচ্ছে। নেহার বুক ভারী হয়ে আসে কথাটা ভেবে। তবে একদিকে স্বস্তি, কারণ কেউ আবিরকে ধরে নিয়ে গেছে তা ওর পরিবারের কেউ জানে না। আর নেহা যে খুঁজছে আবিরকে হোম মিনিস্টার হিসেবে, বিষয়টি যদি বাইরে ছড়াতো তাহলে অনেক ঝামেলা হতো, কারণ কেউ যে তার প্রিয় মানুষকে ধরে রেখেছে তা মনের ভিতর রক্ত জমিয়ে দিচ্ছে। সে ফোন নিয়ে বসে থাকে, বারবার ফোন স্ক্রিনে চেয়ে থাকে, মনে মনে হাত জোর করে চেপে ধরে। আবির তুমি ঠিক আছো তো? আমার জন্য তোমাকে হয়তো মরতে হয়েছে। সে সকাল পর্যন্ত একটানা শহর ঘুরে বেরিয়েছে, গোপনে পুলিশ দিয়ে সব জায়গায় খুঁজেছে, কাজ হয়নি। নেহা চেষ্টার কোনো কমতি রাখেনি। রাতের অন্ধকারে সে যেন শহরের প্রতিটি কোণায় আবিরের ছায়া খুঁজে বেরিয়েছে। সারা রাত সে অফিসেই ছিল। সকালের আলো উকি দেয়। একদিকে সানোয়ার তার ছেলের লাশ নিয়ে বের হয়ে যাচ্ছে, অন্যদিকে নেহা বসে আছে কোনো রেজাল্টের অপেক্ষায়। কাজের লোক একটু আগে কফি দিয়ে গেছে। নেহার মন এখনও আবিরের কথাই ভেবে যাচ্ছে। হঠাৎ ফোন বেজে
বাজে নিহার। নেহা ঝাঁপিয়ে ফোনটা ধরলো, স্ক্রিনে তাকিয়ে দেখে নাম্বারটা অচেনা। তবুও হৃদয়টা হু হু করে উঠল ওর। আবির কি ঠিক আছে? কাপা হাতে সে ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একজন বলল, হ্যালো ম্যাম, আমি ডাক্তার সবুজ বলছি। আপনার অ্যাসিস্ট্যান্ট অর্ক, তার বন্ধু অদিতি আমাদের কাছে আছে। অর্ক সাহেব অসুস্থ হয়ে আপনাকে কল করার কথা বলেছে। তবে আবির নামের একজন অবস্থা ক্রিটিক্যাল, তাকে এখনও দেখভাল করা হচ্ছে। সিটি হাসপাতালে 6 নম্বর ফ্লোরে চলে আসুন। নেহার চোখের সামনে মুহূর্তে সব ঘূর্ণি হয়ে ওঠে। রক্ত হঠাৎ দ্রুত চলতে শুরু করে। দু চোখে পানি চলে আসলো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অর্ক ডক্টরের থেকে ফোনটা নেয়। অর্ক বলে, আমি ঠিক আছি। তোমরা কেমন আছো? আবির ঠিক আছে? সেও কি তোমাদের কাছেই ছিল? নেহা ফোন কেটে দেয়। আবিরের অবস্থা নাকি ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে সে মারাত্মক অবস্থায় আছে? নেহা এটা বলতেই তার হৃদয় কেঁপে ওঠে। নেহা আর দেরি করে না, সে ছুটে বের হয়ে আসে। সিকিউরিটি গার্ডের হেডও নেহার পিছু দৌড়ে আসে। গাড়ি হাসপাতালে এগোতে থাকে। রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি সিগন্যাল যেন কেঁপে উঠছে তার আশা আর ভয়কে সঙ্গ দিয়ে। সারাদিন রাতের আতঙ্ক, হতাশা, খোঁজাখুঁজির শেষ মুহূর্তে খুশি, বিস্ময় আর টেনশন একসাথে জড়ো হয়েছে। উদ্ভ্রান্তের মতো আবার কল দেয় অর্কের নাম্বারে, কিন্তু এখন সেটা রিসিভ হয় না। সানোয়ারের ঘরটা অন্ধকার, চারদিক নিস্তব্ধ। শুধু বিশাল মনিটরে নীলাভ আলো মৃদু ঝলক দিয়ে সানোয়ার মির্জার মুখ উজ্জ্বল করেছে। তার চোখ লাল, রাগে ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। মাত্র কিছুক্ষণ আগে তার সবচেয়ে কাছের লোক এসে জানিয়েছে। শব্দটা যেন 1000 টন পাথরের মতো সানোয়ারের বুকে আছড়ে পড়ল। কথা হারিয়ে ফেলে সে। সারা দুনিয়ার মধ্যে যে মানুষটার জন্য সব কিছু, সেই ছেলেটা লাশ হয়ে কবরে শুয়ে আছে। ঘরের নীরবতায় শুধু ফ্যানের শব্দ শোনা যাচ্ছে। সানোয়ার ধীরে ধীরে মাথা তুলে সামনে বসা রাশিয়ান হ্যাকার মরফিয়াসের দিকে তাকালো। সেও নীরব। সানোয়ার ভারী কণ্ঠে বলে, ঘরের ভেতর মুহূর্তেই নীরবতা নেমে আসে। মরফিয়াস কিছুক্ষণ কিছু বলে না, তারপর নিচু গলায় বলে, হ্যাঁ, নো মার্সিংয়ে তারা এমন এক দানব যাদের ছায়া মরাটাও মৃত্যুর সমান। তাদের তুমি সাধারণ জ্ঞান ভেবে ভুল করো না। তাদের ভিতরে কোনো দয়া নেই। তারা কারোর জন্য মায়া রাখে না, শিশু হোক বা বৃদ্ধ। কেউ ওদের যদি পথে দাঁড়ায়, তাদেরকে ওরা কেটে ফেলে। তাদের হাতই একবার যাকে তুলে নেয়, সে আর ফিরে আসে না। যদি ফিরেও, তবে লাশ হয়ে। তাদের শিকড় শুধু বাংলাদেশে নয়, তারা ইন্টারপোলের ফাইলেও আছে। রাশিয়ার মাফিয়া, লিবিয়ার যুদ্ধবাজ, ইরানের ব্লক মার্কেট, আনমার্স লিডার, সব জায়গায় তাদের ছায়া বিস্তৃত। কিন্তু তাদের আসল শক্তি হলো একতা। ভয় দিয়েই তারা রাজত্ব করে। একবার যে নামটা শুনে নো মার্সি, সে রাতের পর ঘুমাতে পারে না। মরফিয়াস ধীরে ধীরে এক ফাইল ওপেন করে। মনিটরে ভেসে ওঠে কালো ব্যাকগ্রাউন্ডে লাল হেডলাইন, নো মার্সি ফাইলস। সে বলে, তুমি জানো তাদের গঠন কিভাবে হলো? প্রায় 20 বছর আগে ককেশাস অঞ্চলে যুদ্ধ চলছিল। কয়েকজন এতিম বাচ্চা, যাদের পরিবারকে ভাড়াটে সৈন্যরাজ বাই করে ফেলেছিল। এতিম বাচ্চারা বেঁচে যায়। তারা শপথ নেয় এই পৃথিবীতে আর কোনো দয়া রাখবে না। তাদের নেতা ট্রিমোসন শ্যাডো এখনও বেঁচে আছে। সে ছোটো বয়সে চোখের সামনে মা বাবার হত্যা দেখেছিল। তারপর থেকে তার মনের ভিতর শুধু প্রতিশোধ, শুধু রক্ত ঘুরে বেড়ায়। প্রতিটা দেশে একজন করে নো মার্সি গ্যাং এর লিডার থাকে। বাংলাদেশে কে আছে জানি না, তবে এমন একজন লিডার বানানো হয় যে কখনো কোনো না কাজে ভুল করে না। সানিয়া নীরবেই শোনে। মরফিয়াসের চোখে ভয়ের ছাপ ফুটে ওঠে। সে হ্যাকার হয়েও এই গ্যাংটাকে ভয় পাচ্ছে। সেই বাচ্চাগুলো বড় হতে থাকে, পৃথিবীর বিভিন্ন কোণে ছড়িয়ে পড়ে। কেউ ইন্টারপোলের লিস্টে ডাকে, কেউ ভাড়াটে খুনে হয়, কেউ আবার হ্যাকার হয়ে দুনিয়াকে অন্ধকারে ফেলে। তাদের সবাই একত্র হয়ে বানায় নো মার্সি গ্যাং। তাদের নিয়ম একটাই, কারোর ওপর কোনো মায়া নয়, কোনো দয়া নয়। তাদের শত্রু মনে কেবল মৃত্যু।
তবে তুমি জানবে বাংলাদেশি কি লিড করছে এই গ্যাং। মরফিয়াস হঠাৎ কিবোর্ডে চাপ দেয়। স্ক্রিনে ভেসে ওঠে পৃথিবীর ম্যাপ। বিভিন্ন জায়গায় লাল বিন্দু জ্বলছে। সে বলে, তবে এরা শুধু ঢাকা বা চট্টগ্রামে নেই, তাদের সেল আছে মেক্সিকোতে, ত্রিপুলিতে, তেহারানে, এমনকি ইন্টারপোলেও। যখন কোনো শত্রু তৈরি হয় আমার লিডার সবাইকে একসাথে ব্যবহার করে। তারা রাজনৈতিক বিদেরকেও ছাড়ে না। ব্যবহার করতো, তাদের হাতে যে পরে সে বেঁচে না। তুমি বুঝছো না? সানোয়ার মির্জা নো মার্সিং গ্যাংয়ের বিরুদ্ধে যাওয়া মানে নিজেকে আগুনে নিক্ষেপ করা। তারা শুধু হত্যা করে না, তারা মনমান্তিক খেলা খেলে। তুমি দেখবে তোমার চারপাশে মানুষ এক এক গায়েব হয়ে যাচ্ছে। তারা কখনো সরাসরি আসে না, প্রথমে তোমার ভয় নিয়ে খেলবে, তারপর জীবন। লিডার এমন একজন হয়ে থাকে যাদের দিকে পৃথিবীর কেউ সন্দেহ করবে না। সানোয়ার চোখ বন্ধ করে বসে থাকে। চোখের সামনে তার ছেলের মুখ ভেসে ওঠে। শাওন হাসছে, ড্রিঙ্কস করছে, পাশে বসে বলছে। কিন্তু আজ সেই মুখে নিস্তব্ধতা, লাশ হয়ে পড়ে আছে। সানোয়ারের বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। চোখ খুলে মরফিয়াসের দিকে তাকিয়ে বলে, তাহলে প্রস্তুত হও। সানোয়ার নো মার্সিং গ্যাং শুধু গুলি আর ছুরি চালায় না, তারা সিস্টেম ভেঙে দেয়, শহর অচল করে দেয়। মানুষকে পাগল বানিয়ে ফেলে। তুমি যদি তাদের টার্গেট করো তাহলে মনে করো দুনিয়ার সব গ্যাং তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আর তাদের বিরুদ্ধে দাঁড়ানো মানে মৃত্যুর সাথে হাত মেলানো। মরফিয়াস চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে যেন এক ঝলক অশুভ ছায়া। সে ধীরে মাথা নেড়ে বলে, তাহলে মনে রেখো সানোয়ার, তোমার ছেলের মৃত্যু কেবল শুরু। তবে আমি নো মার্সিং গ্যাংয়ের বিরুদ্ধে কিছু করব না। তবে এতটুকু করতে পারি, নো মার্সিং গ্যাং নিহার পরিচিত হতে পারে। না হলে দুইবার তাকে হেল্প করলো কেন, আর তার বাবাকে তুলে আনলো। নো মার্সিং গ্যাং এসে বাঁচালো, আবার তার বয়ফ্রেন্ড অ্যাসিস্ট্যান্টকে তুলে আনলে। সব কিছু রেডি ছিল। মাঝখান থেকে নো মার্সিং গ্যাং এর ছেলেরা তোমার ছেলেকে মারলো। তারা প্রথম সুযোগ দিয়েছিল, কিন্তু তোমার ছেলে তা বুঝেনি। স্কিন নিভে যায়। মরফিয়াস চলে গেছে। অপরদিকে হাসপাতালের কাচের জানালা ভেদ করে ভেতরে ঢুকেছে সবকিছু যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। নেহা মুখে কালো মাস্ক, চোখে ডার্ক শেড, মাথায় ক্যাপ, হাতে পায়ে কালো মোজা পরে সিকিউরিটি গার্ড ছাড়া একা হাঁটছে। যদিও সে দেশের হোম মিনিস্টার, কিন্তু এখন তার কাছে কোনো প্রোটোকল নেই। অর্কের কেবিন নম্বরের সামনে এসে দরজা ঠেলে ভেতরে ঢুকে বেডে হেলান দিয়ে বসে আছে অর্ক। তার মুখে ক্লান্তির রেখা, কিন্তু চোখে বেঁচে থাকার এক ধরনের কৃতজ্ঞতা লেগে আছে। নেহাকে দেখে সে কাপা গলায় বলে ওঠে, বুঝেছি। কেমন আছো এখন? সানোয়ার আর শাওন করেছে এসব? শাওনকে আমি এই কথার পরই নীরবতা নেমে আসে। অর্কের চোখে ভয়, কষ্ট আর অদ্ভুত এক শূন্যতা দেখা দিল। নেহা একটু ঝুঁকে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? শাওন মরে গেছে মানে? অর্কের চোখের সামনে ভেসে উঠিয়ে আলো ঝলমলিত ঘরটার সেই দৃশ্য। কিছুটা থেমে থেমে গলায় বলে। নেহার বুক ধক করে ওঠে। সে তো কাউকে পাঠায়নি, তাহলে কারা গিয়েছিল? নেহা প্রশ্ন করে। তারা কারা ছিল? অর্কের কথা শুনে ঘরের বাতাস যেন জমে যায়। নেহার মনে হয় কেউ তার বুকের ভেতরে বরফের মতো কিছু ঢেলে দিয়েছে। নেহার চোখ স্থির হয়ে থাকে অর্কের দিকে, কিন্তু ভেতরে ভেতরে হাজার প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। নেহা মনে মনে বলে, নো মার্সি গ্যাং আবারও কেন? ওরা বারবার আমার উপকার করছে কেন? ওরা শত্রু নাকি মিত্র? যদি মিত্র হয় তবে কিভাবে? আর যদি শত্রু হয় তবে কেন শাওনকে মেরে আমাকে বাঁচালো? আমার বাবাকেও বাঁচালো? তাহলে তোমাদের ওরা বাঁচালো? কিছুক্ষণ নেহা চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ নেহার মনে হলো তার শরীরের প্রতিটি স্নায়ু যেন কাঁপছে। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো। অর্ক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নেহা কেবল হাত তুলে তাকে চুপ থাকতে বলে। নেহা বেরিয়ে আসে কেবিন থেকে। সে আবিরের কেবিনের সামনে আসলো। ভেতরে ঢুকতে নেহা থমকে দাঁড়ালো।
বেডে শুয়ে আছে আবির, মাথায় ব্যান্ডেজ, বুকের কাছে স্লাইনের নল ঝুলছে, পুরো শরীর জুড়ে সাদা কাপড়ের ব্যান্ডেজ ফিতা। তার নিঃশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে। কখনো রক্তমাখা দৃশ্যে সাহস হারায়নি নেহা, কিন্তু এই মুহূর্তে আবিরকে দেখে তার বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। বিছানার পাশে গিয়েও সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ফিসফিস করে বলে, টিচার আমি চলে এসেছি। আবিরের চোখ দুটো ধীরে ধীরে খোলে, রক্তাভ চোখের দৃষ্টি কষ্টে ভরা, তবুও এক চিলতে হাসি খেলে যায় ঠোঁটে। তুমি এসেছো? নেহা তার হাতটা আস্তে করে ধরে, চোখে জমে ওঠে অশ্রু। আবির ঘুরে তাকায়, নেহা হাসে। তোমার কিছু হবে না টিচার, আমি আসছি এবার। আমিও তোমার কিছু হতে দেইনি, কাউকে কিছু বলিনি। তোমার মা বাবাকে ডাকবো? না, তারা জানে আমি ঘুরতে বের হয়েছি। যখন কিডন্যাপ হচ্ছিলাম মেসেজ করে জানাতে পেরেছিলাম তাদের। তারপর থাক, আমি সব শুনেছি, চিন্তা করো না, আমি বাকিটা দেখছি। ঠিক আছে। দ্রুত সুস্থ হয়ে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে বলবো আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। মা বাবা এখন এসব শুনলে ভয় পাবে। নেহা আবিরের হাত ধরে রেখেছে, দুজন দুজনকে এখন ভালোবাসে। ঢাকার প্রতিটি মোড়, প্রতিটি চায়ের দোকান, প্রতিটি অফিস, সব জায়গায় একটাই আলোচনার বিষয় এখন। টেলিভিশনের স্কল, ইউটিউবে লাইভ নিউজ, অনলাইন প্লোটার, সবখানেই ছড়িয়েছে একই হেডলাইন। বিরোধী দলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সানোয়ার মির্জা বর্তমান হোম মিনিস্টার নেহার অ্যাসিস্ট্যান্টকে অপহরণ করেছে। টেলিভিশনের স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠছে। টকশোতে বিশ্লেষণ করা বলছে, এটা কেবল একটা অপরাধ না, এটা সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্ক নিজেই মিডিয়ার সামনে আসে। অর্ক মিডিয়ার সামনে দাঁড়িয়ে অনেক কিছুই বলে। ওর সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের মাইকের ভিড় যেন প্রমাণ করে নেহার টপিক কতটা প্রভাব ফেলতে পারে দেশে। অর্ক কাপা গলায় বলতে শুরু করে। মুহূর্তেই সাংবাদিকরা শোরগোল তোলে। নেহার কথা মতো অর্ক সবার সামনে সবকিছু বলা শুরু করেছে। তবে নেহা জানিয়েছে এসবে আবিরকে না জড়াতে। অদিতিও সামনে এসেছে। অর্ক আবার বলে। একজন সাংবাদিক তাড়াতাড়ি জিজ্ঞেস করে। অর্ক মুচকি হাসে। নেহা যেদিন হাসপাতাল থেকে বাড়িতে যায় সেদিন আবির আসে অর্কের কাছে। অর্কের হাতে একটা পেন ড্রাইভ দিয়ে আবির হাসপাতাল থেকে চলে যায় বাড়িতে। যদিও নেহাকে আবির জানিয়েছিল বাড়িতে আসার বিষয়টা, এতে নেহারই ভালো হয়েছে, কারণ বারবার আবিরের জন্য নেহা হাসপাতালে যাক আবির সেটা চায় না। অর্ক সেই পেন ড্রাইভটা সামনে মেরে বলে। ক্যামেরাগুলো ফোকাস করে অর্কের দিকে। মুহূর্তেই তার বক্তব্য ভাইরাল হয়ে যায়। খবরটি যখন টেলিভিশনের পর্দায় চলছিল তখনই নেহা নিজের অফিসে বসে ফোনে নির্দেশ দিচ্ছিলেন। আইজি সাহেব, আপনি অবিলম্বে সানোয়ার মির্জার নামে রেড জারি করুন। তার বাড়ি, অফিস, গাড়ি সব জায়গায় তল্লাশি হবে। এক মুহূর্তের মধ্যে তাকে খুঁজে বের করতে হবে। আমি নিজে বাদী হয়ে মামলা করেছি, কোনো ছাড় দেওয়া হবে না। এরপর একটা প্রেস মিটিং হয়। প্রেস কনফারেন্সেও নেহা ঘোষণা দিলেন, সে যাই হোক না কেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করলে তাকে ছাড় দেওয়া হবে না। প্রাক্তন মন্ত্রী হোক বা তার ছেলে, আইনের চোখে সবাই সমান। এই মামলা আমি ব্যক্তিগতভাবে দায়ের করেছি। রাতের শহর যেন অচেনা হয়ে গেল। পুলিশের কনভয় ছুটছে, র্যাবের গাড়িতে সাইলেন বাজছে, বিভিন্ন থানায় রেড চলছে। সানোয়ারের বাড়ির সামনে ভিড় জমে গেছে। ক্যামেরা তাক করা সাংবাদিকরা চিৎকার করছে। জনগণের মধ্যে যেন আগুন লেগে গেছে। সোশ্যাল মিডিয়া ভর্তি স্লোগান। নেহা একা নয়, আমরা আছি, রাষ্ট্রদ্রোহীদের বিচার চাই। টানা 3 দিন এসবই চলছে দেশে। অন্যদিকে আবির নিজের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। শরীরে এখনও ব্যথা, মাথায় ব্যান্ডেজ, তবু টিভির স্ক্রিনে চোখ আটকে রেখেছে। স্ক্রিনে চলছে ব্রেকিং নিউজ, অর্কের দেয়া সাক্ষাৎকার। সানোয়ার মির্জার নাম উচ্চারণ হচ্ছে বারবার। আবির হাতে একটা জুসের প্যাকেট, স্ট্র দিয়ে ধীরে ধীরে চুমুক দিচ্ছে। তার চোখে অদ্ভুত একটা ভাব, অর্ধেক রাগ, অর্ধেক নির্লিপ্ততা। পাশে আসলো তার মা, চোখে মুখে চিন্তার ছাপ। তার চিন্তাটা আবিরের অ্যাক্সিডেন্ট নিয়েই। ছেলের এমন হুট করে অ্যাক্সিডেন্ট হলো জানতেই পারেনি। 3 দিন আগে কয়েকজন লোকের সাথে আবির বাড়ি ফিরেছে। হাতে পায়ে মুখে ব্যান্ডেজ দেখে তার মায়ের যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আবির বলে, মা, ভার্সিটি থেকে ছুটি পেয়েছিলাম। রিদির বিষয়টা নিয়ে ভালো লাগেনি বলে একটু ঘুরতে গিয়েছিলাম কয়েকজন বন্ধু মিলে। তারপর বাইক থেকে পড়ে এই হয়েছে।
আবিরের মা ছেলে যে ঠিকঠাকভাবে ফিরেছে সেটা দেখেই খুশি। তারপর থেকে আবির বাড়িতে। আবিরের মা তার পাশে বসে টিভির দিকে তাকালো। কি দেখছিস? সারাদিন খালি নিউজ দেখছিস কেন? আগে তো তুই নিউজ দেখতি না। দেখো না মা, হোম মিনিস্টারের অ্যাসিস্ট্যান্টের উপরে হামলা হয়। এগুলো কি সত্যি আবির? সানোয়ার মির্জা সে কি আসলে এমন কাজ করতে পারে? সত্যি না হলে মিডিয়ার সামনে অর্ঘ এসব বলতো না মা। আর তাছাড়া নেহা কখনো দেখেছো কারো বিরুদ্ধে কথা বলে? নেহা? সে কে? ইয়ে না, মানে ওই যে মন্ত্রী। নিউজে আজকাল সে বেশিই থাকে। তবে সানোয়ার যদি এসব করে, বেটা অনেক ঝামেলাবাজ। এত বড় রাজনীতি, এত বড় খেলা, তুই এসব দেখা বাদ দে। কি করব, নিউজ দেখতে ভালো লাগে না। আবিরের মা আর কিছু বলে না। আবির কিছুটা মুচকি হাসে, কারণ সে তো নিউজ কম, নেহাকে দেখে বেশি। এটা তো তার মা আর জানে না। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। আবির চমকে যায়, ধীরে ধীরে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলতেই দেখে নেহা দাঁড়িয়ে। আবির নেহাকে দেখে বড় ঢোক গেল। তো তুমি? হ্যাঁ, তোমাকে দেখতে আসলাম। ও, ভিতরে আসবে না? না, পরে। রিদি তোমাকে কল করে? না। গুড। আচ্ছা যাই, আবার আসবো। এটা কি হলো? নেহা হনহন করে চলে যায়। মেয়েটা বাড়িতে আসলো অথচ ভেতরে আসলো না কেন? তাছাড়া আবার রিধির কথা কেন বলছে মেয়েটা? ড্রয়িং রুমে আলো নিভু নিভু করছে। বাইরের রাস্তায় পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। সানোয়ার মির্জার গোপন বাড়ির ঠিকানা পুলিশ কোথা থেকে পেল কে জানে। সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। 3 বার আলটিমেটাম দিয়েছে নিচ থেকে বের হবার জন্য, কিন্তু সানোয়ার ভেতরে বসে আছে। কম্পিউটার স্ক্রিন অন, তবে সেখানে মরফিয়াসের উপস্থিতি নেই। মরফিয়াস গত রাত থেকে কোনো যোগাযোগ রাখেনি সানোয়ারের সাথে। সানোয়ার দেখতে পায় হ্যাকারের সাথে তার যত কথোপকথন, নেহাকে নিয়ে সে যা যা ফোনে কথা বলেছে সবকিছু ভাইরাল হয়ে গেছে। সানোয়ার বুঝে যায় মরফিয়াস তার সাথে মাইন্ড গেম খেলেছে, কিন্তু এভাবেই সে ধরা পড়বে ভাবেনি। কতগুলো পুলিশ একসাথে সানোয়ারের বাড়ির মেন দরজার কাছে আসে। দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে সানোয়ার শুনতে পায়। সানোয়ার মির্জা একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। হঠাৎ মরফিয়াস স্ক্রিনের ভেতরে আসে, মুখে পুরনো সেই মাস্ক। সানোয়ার বলে, আসলে সানোয়ার, আমি নিজেও নোমার সিং গ্যাংয়ের হয়ে কাজ করি। যখন দেখলাম আপনার পিছনে ওরা পড়ে আছে, তখন খেলাটা ঘোরা হয়। কিছু করার নেই, সবাই নোমার সিং লিডারের ইচ্ছা এটাই হবার ছিল। এখানে ওদের পিছনে পড়ে থাকবে। দরজা ভাঙার শব্দ ভেসে আসে। সানোয়ার তার ড্রয়ার থেকে কালো রঙের পিস্তল বের করে। পুলিশ দরজা ভেঙে ভেতরে আসতেই সানোয়ার মির্জা নিজের কপালে গুলি চালায়। সানোয়ার মির্জা ওখানেই মারা গেল। পরের দিন দেশে সবকিছু একসাথে প্রকাশিত হতে থাকে। সানোয়ার মির্জা আর নেই, সে নিজেকে মেরে ফেলেছে। ওদিকে আজকেও নেহা এসেছে আবিরের বাড়ির মেন দরজায়। হাতে পায়ে কালো মোজা, মাথায় কালো ক্যাপ আর মুখে কালো মাস্ক পরা। আবির কেবল চোখ বড় বড় করে তাকিয়ে রইল নেহার দিকে। নেহা দিন দিন অনেক বেশি পাগলামি করছে। তবে আবিরের এটাই মাথায় আসেনি যে রিদির স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার পেছনে যে নেহার হাত থাকতে পারে সেটা তো সহজ বিষয়। আর এটাই আবিরের মাথায় আসেনি। কিন্তু এখন আবির তার মাকে কি বলে পরিচয় করিয়ে দেবে নেহার সাথে? অবশ্য আবিরের মা নেহাকে চেনে। আবির আজকে নেহাকে ঘরের ভেতরে নিয়ে আসে। আবিরের মা রান্নাঘরে আছে, চিৎকার করে বলছে, আবির, নিউজ দেখা বাদ দে, কলিং বেল বাজছে, দেখ। একটা কথা শুনিস না তুই? তুই এই বয়সে ঢ্যাং ঢ্যাং করে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলি? একবারও ভাবিস না আমার কথা? আবিরের মা কথা বলেই যাচ্ছে। ওদিকে নেহা আবিরের পেছনে এসে দাঁড়িয়েছে। আবিরের মায়ের কথা কেউ শুনছে কি শুনছে না সেটার দিকে লক্ষ্য নেই। নেহা এসে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ায়। আবিরও আসলো। দরজায় টোকা দেয় আবির। ফারিনা বেগম ঘুরতেই দেখে একটা মেয়ের মতো কেউ দাঁড়িয়ে, মুখ ঢাকা আছে। ফারিনা বেগম আবিরের দিকে না তাকিয়ে বলে, কে এসেছে? এটা কে? উনি চমকে উঠিয়ে প্রশ্ন করল। আবির খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তাকিয়ে রইল ওর মায়ের দিকে। একটু বোঝার চেষ্টা করছে ফারিনা নেহাকে ঠিক চিনতে পেরেছে কিনা। নেহা তখনও মুখ ঢাকা। ফারিনা বেগম পা থেকে মাথা অবধি দেখছে ভালো করে। জহুরির চোখ যেন তার। নেহার চুলগুলো বেশ লম্বাই আছে, ক্যাপের কারণে আরও নিচে বসে আছে। খোলা চুল, সারা গা কালো কাপড়ে ঢাকা, যেন মনে হচ্ছে কোনো ম্যানিকুইন দাঁড়িয়ে আছে। তবে আবিরের মা এখনও নেহাকে চিনতে পারেনি। তাই আবির বলে,
ও নেহা আমার ফ্রেন্ড, বাইক অ্যাক্সিডেন্ট করলাম না, এজন্য দেখতে এসেছে। ফ্রেন্ড?